আসসালামু আলাইকুম ক্লাস 9 এবং 10 এর সকল আচ্ছা কাচ্চা বাচ্চারা, আজকে আমরা সেট ফাংশন অধ্যায়ের ফাংশন থেকে এই যে 2.2 থেকে মাই ডিয়ার স্টুডেন্ট পাঠ্য বইয়ের যতগুলো অঙ্ক আছে আমরা সবগুলো অঙ্ককে সমাধান করব ইনশাআল্লাহ। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট যেন এই ফাংশনের অঙ্কগুলোকে একদম ফিল করতে পারে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, আর ফাংশন জিনিসটা আসলে কি এটাই তো অনেক ছাত্রছাত্রী জানে না। গল্পের মাধ্যমে আজকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করব যাতে করে ফাংশনের 14 গোষ্ঠী আপনি উদ্ধার করে ফেলতে পারেন। চলেন আমরা তাহলে আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। কিন্তু ক্লাসে আমি ঝাঁপিয়ে পড়েছি, আপনি কি টেবিলে ঝাঁপিয়ে পড়েছেন? খাতা আর কলম নিয়ে একেবারে টেবিলে ঝাঁপিয়ে পড়ে যান, তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়ে নাকি? তো সেট অ্যান্ড ফাংশনের আমাদের যে 2.2 এই অংশটুকু রয়েছে, প্রথমত আমাদেরকে কি জানতে হবে? প্রথমত আমাকে জানতে হবে যে অন্বয় বা রিলেশন জিনিসটা আসলে কি। হ্যাঁ, কি বললেন স্যার? রিলেশন, এটা আমরা জানি। হ্যাঁ জানোস তো, তোরা বোধ জানোস, আমি জানি যে তোরা ও বোধ জানোস রিলেশন। এখন দেখ, আমাদের এই রিলেশনটাকে আমরা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করবো আর একটু। চলেন, যেমন আপনি বলতে পারবেন যে শুনেন, এই যে ঢাকার সাথে বাংলাদেশের একটা কি রয়েছে, ঢাকার সাথে বাংলাদেশ, এটার একটা রিলেশন রয়েছে না? অর্থাৎ ঢাকা হচ্ছে বাংলাদেশের কি রাজধানী, তাহলে ঢাকার সাথে বাংলাদেশের কি রয়েছে, রিলেশন রয়েছে বা সম্পর্ক রয়েছে। কেমন? এবার আমি যদি আপনাকে আরেকটা কথা বলি এখানে, যে স্যার হুডির সাথে, এই যে ধরেন যে হুডির সাথে ঠান্ডার একটা সম্পর্ক রয়েছে, অবশ্যই সত্য কথা, কিন্তু হুডির সাথে কিন্তু ঠান্ডা সম্পর্ক কিন্তু রয়েছে, অর্থাৎ ঠান্ডা লাগলে কিন্তু আপনি হুডি পড়েন। বুঝা গেছে কথা? হ্যাঁ, আচ্ছা। এবার আরেকটা কথা একটু শিখে ফেলেন, যে বিয়ের সাথে, এই যে দেখেন তো, বিয়ের সাথে কি দাওয়াতের একটা সম্পর্ক রয়েছে না? অবশ্যই বিয়ের সাথে দাওয়াতের কিন্তু অবশ্যই একটা কি রয়েছে, সম্পর্ক রয়েছে। অর্থাৎ বিয়ে হলে মানুষ দাওয়াত দেয়, আবার কেউ কেউ আবার কিন্তু মানে বিয়ে মানে দাওয়াত ছাড়াও আবার বিয়ে খেতে চলে যায়, মাস্তি না? তাহলে দেখেন, অন্বয় বা রিলেশন জিনিসটা আসলে কি, একটার সাথে আরেকটা জাস্ট কি সম্পর্ক, একটার সাথে আরেকটা জাস্ট সম্পর্ক, কিন্তু সেই সম্পর্কটাকে অবশ্যই কি হইতে হবে আপনার মিনিংফুল, অর্থাৎ অর্থ থাকতে হবে তার, ঠিক আছে? এখন আপনি মনে করে নিলেন যে কি এরকম, যে আমার সাথে কোটি টাকার সম্পর্ক আছে, কিন্তু তুই বল তোর সাথে কোটি টাকার আছে? আছে বল, আছে তোর সাথে কোটি টাকার সম্পর্ক আছে? এটা মিনিংফুল না আর কি। দিল সাথে কিন্তু কোটি টাকা নাই, তার মানে আমার সাথেও কোটি টাকার সম্পর্ক নাই। হ্যাঁ, সত্য কথা, এটা কিন্তু সত্য কথা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এই যে রিলেশন বা সম্পর্ক ছিল এটা, কিন্তু এখন কথা হলো যে ফাংশন জিনিসটা আসলে কি। চলেন এখন আমরা ফাংশন জিনিসটা বোঝার চেষ্টা করব। তবে ফাংশনের ক্ষেত্রে উৎপত্তিটা কিভাবে হয়েছে, ফাংশনের উৎপত্তি কিভাবে হয়েছে দেখেন। এই যে ফাংশন কি, এই ফাংশনের উৎপত্তিটা কোথায় আসলে, এটা আমি আপনাদেরকে একটু দেখাই। এটা আসলে ক্রমজোড়, আপনারা শিখেছেন যে ওই ক্রমজোড় থেকে এর উৎপত্তি হয়েছে। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেমন হচ্ছে যে এর মান 3, 4, 5, ধরেন যে এর মান 3, 4, 5, তারপরে হচ্ছে যে বি এর মান আপনার 7 এবং 8, জাস্ট এটা দেওয়া আছে 7 এবং 8। এখন এই যে এটাও কিন্তু একটা সেটের মান, ওটা আর একটা সেটের মান। এই যে এ সেটের মানগুলোকে আপনি একটা ডিমের ভেতরে রাখবেন, কার মধ্যে? একটা ডিমের ভেতরে রাখবেন। এই যে এইরকম করে ডিমটা আমি করছি, দেখেন এই যে এরকম করে, এই যে এখানে একটা ডিম দিয়ে দিলাম আমি, আর ঠিক আরেকটা আমি এই জায়গাতে ডিম দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তুমি কেন এরকম করে আসলে এখানে? তুমি তো বেশি ফাইজলাম করতে শুরু করে দিয়েছো। এই যে আরেকটা ডিম দিয়ে দিলাম, তাহলে এই জায়গাতে হচ্ছে আমি লিখলাম এ সেট, আর এখানে লিখলাম আমি বি সেট। তাহলে যে 3, 4, 5, আমি এই জায়গাতে লিখলাম 3, 4, 5, আর এখানে আছে 7 এবং 8, তাহলে যে 7 এবং 8। অর্থাৎ এ সেটের মানগুলোকে আমরা একটা ডিমের মতো জিনিসের মধ্যে রেখেছি, আর বি সেটের মানগুলোকে আমরা একটা ডিমের মতন জিনিসের মধ্যে রেখেছি। এখন আমরা এই যে এরকম করে দাগ দিব, তাদের মাঝে দাগ দিব। এই যে দাগটা আমি এভাবে দিচ্ছি, একটু খেয়াল রাখেন। ধরুন যে 3 সাথে আমি 7, এটা একটা দাগ দিয়ে দিলাম। তো 3 সাথে 7-এর একটা দাগ দেওয়া মানে এটা একটা রিলেশন দিয়ে দিলাম আমি, এটা একটা সম্পর্ক হয়ে গেছে। অর্থাৎ 3-এর সাথে 7-এর একটা কি আছে, এখানে সম্পর্ক আছে। এবার ধরেন যে আমি 4-এর সাথে 8-এর একটা কি দিয়ে দিলাম,
রিলেশন দিয়ে দিলাম, বা এটাও কিন্তু একটা সম্পর্ক হয়ে গেল। 5-এর সাথে 8-এর আমি একটা কি দিয়ে দিতে পারলাম, এখানে একটা রিলেশন দিয়ে দিতে পারলাম। অর্থাৎ এ সেটের মানগুলোকে একটা ডিমের মধ্যে রেখেছি, বি সেটের মানগুলোকে একটা ডিমের মধ্যে রেখেছি। দেন আমরা এই 3-এর সাথে 7-এর একটা সম্পর্ক দিয়েছি, 4-এর সাথে 8-এর সম্পর্ক দিয়েছি, 5-এর সাথে 8-এর সম্পর্ক দিয়েছি। যার সাথে ইচ্ছা তার সাথে আপনি দেন। তাহলে স্যার এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলোকে কি আমি অন্যয় বলতে পারবো? ইয়েস মাই ডিয়ার স্টুডেন্ট, অন্যয় বা রিলেশন একটু আগে যেটা শিখলেন, যেমন ঢাকার সাথে আর আপনার বাংলাদেশের সম্পর্ক রয়েছে, অর্থাৎ যার সাথে যা সম্পর্ক ছিল জাস্ট ওইটাকে আমরা অন্যয় বলেছি, তাই না? ঠিক সেমভাবে এই যে 3-এর সাথে 7-এর সম্পর্ক, এটা একটা অন্যয়। 4-এর সাথে 8-এর সম্পর্ক, এটা একটা অন্যয়। 5-এর সাথে 8-এর সম্পর্ক, এটাও হচ্ছে একটা অন্যয় বা রিলেশন, অন্যয় বা রিলেশন। কিন্তু ফাংশন জিনিসটা এখন কি? ফাংশন জিনিসটা আসলে কি? এটা এখন জানার জন্য আমাদেরকে আরেকটু পরিশ্রম করতে হবে, যে মাই ডিয়ার স্টুডেন্ট, আরেকটু পরিশ্রম করতে হবে। আমরা আরেকটা পেজ নিয়ে নিই আপনাদের বোঝার সুবিধার জন্য। চলে, ওকে। এখন দেখেন ফাংশন বুঝতে পারবেন, চিন্তা করেন না। এই যে আমরা এই জায়গাতে নিয়ে নিলাম, এই যে আমরা এখন নিজস্ব মান নিব, আমরা এই মানটুকুকে আর ব্যবহার করছি না, এই মানটুকু তোমরা থাকো, নো নিড, তোমাদের কোনো প্রয়োজন নেই। এখন আমরা ধরেন যে এখানে নিলাম 3, 4, 5, এখানে নিলাম আমরা 9, 7, 8, আমি 3টা মান নিয়েছি। এটাকে এ সেট দিলাম, এটাকে বি সেট দিলাম, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? আচ্ছা, এবার 3-এর সাথে আমি 9-এর একটা সম্পর্ক দিলাম, 4-এর সাথে আমি 8-এর একটা সম্পর্ক দিলাম, 5-এর সাথে 7-এর একটা সম্পর্ক দিলাম। তার মানে এটা কি রিলেশন হয়েছে নাকি হয়নি? অবশ্যই এটা রিলেশন বা অনয় হয়েছে। তখনই তো একটু আগে যেটা আমরা শিখলাম, এটা রিলেশন বা অনয় হয়েছে, বাট এটা ফাংশন হয়েছে নাকি হয়নি, এটা এখন আপনাকে বুঝতে হবে। বাট বোঝার ক্ষেত্রে আমার একটা ছোট্ট গল্প আছে, যে গল্পটা আপনাকে ফাংশন কোনোদিনও ভুলতে দেবে না, ইনশাল্লাহ কোনো দিনও আপনাকে ভুলতে দেবে না আমার এই গল্পটা, যে গল্প আপনাকে আজকে শেখাতে যাচ্ছি। চলেন তো এখন এই যে বাম পাশে যতগুলো মান আছে সেটাকে আমরা এক্স চিন্তা করব, আর এই মানগুলোকে আমরা ওয়াই চিন্তা করব। অর্থাৎ এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এবার দেখেন এক্স যেটা, সেটাকে আমরা বলবো যে চাকর, এক্স এর মানগুলো হচ্ছে দেখি চাকর, ঠিক আছে? আর ওয়াই এর মানগুলো হচ্ছে যে কি জমিদার, ওয়াই এর মানগুলো হচ্ছে জমিদার, ঠিক আছে? এবার ফাংশন হওয়ার শর্ত কি? ফাংশনের শর্ত, যদি কেউ ফাংশন হতে চায়, এই যে শর্ত, 1 নম্বর শর্ত হচ্ছে যে কি কোনো চাকর বসে থাকতে পারবে না, কোনো চাকর বসে থাকতে পারবে না, মানে কাজ করতে হবে তাকে, বসে থাকতে পারবে না, কোনো চাকরই বসে থাকতে পারবে না, ঠিক আছে? আর 2 নম্বর শর্তটা খুবই ইম্পর্ট্যান্ট। 2 নম্বর শর্তটা যে একজন চাকর 2 জন জমিদারের বাড়িতে কাজ করতে পারবে না, 2 জন জমিদারের কাজ করতে পারবে না। এই যে আমি ক্রস দিয়ে দিলাম। জাস্ট 2টা কথা মনে রাখবেন, কোনো চাকর বসে থাকতে পারবে না, অর্থাৎ এক্স এর কোনো মানটাই বসে থাকতে পারবে না। আবার যেহেতু এরা চাকর, তার মানে কোনো চাকর আবার 2 জন জমিদারের বাড়িতে কাজ করতে যেতে পারবে না। খুবই সোজা কথা, ভালো করে মনে রাখেন, কোনো চাকর বসে থাকতে পারবে না মানে তাকে কাজ করতে যেতে হবে, কিন্তু আবার একজন চাকর 2 জন জমিদারের বাড়িতেও কাজ করতে যেতে পারবে না। এবার এখন দেখেন তো, 3 একজন চাকর কি কি বসে আছে? না, সে কাজ করতে গেছে 9 জমিদারের বাড়িতে। 4 একজন চাকর, তাহলে কি বসে আছে? না, তাহলে কাজ করতে গেছে না, 8 জমিদারের বাড়িতে কাজ করতে গেছে না। এবার 5 একজন চাকর বসে আছে কি 7 জমিদারের বাড়িতে কাজ করতে গেছে। তাহলে দেখে নেন 1 নম্বর শর্তটা মেনে চলেছে কিনা। কোনো চাকর বসে থাকতে পারবে না, তাহলে এখানে কি কোনো চাকর বসে আছে? না, কোনো চাকরি বসে না। দেখেন সবাই কিন্তু কাজ করতে গেছে। এবার একজন চাকর কি ভুল করে 2 জন জমিদারের বাড়িতে কাজ করতে গেছে? যায় না। যেমন 3 কিন্তু একজনের বাড়িতে কাজ করতে গেছে, 4ও কিন্তু একজনের বাড়িতেই কাজ করতে গেছে, 5 কিন্তু একজনের বাড়িতেই কাজ করতে গেছে। তাহলে প্রথমত এটা কি ছিল? এটা প্রথমত অন্যয় ছিল না? প্রথমত অন্যয় ছিল এবং এই 2টা শর্ত মেনে চলেছে, তার মানে এটা আবার কি হয়ে গেল? ফাংশন হয়ে গেল। এটা এখন কি ফাংশন। এই যে এটাই ফাংশন, এটাই ফাংশন। অর্থাৎ আরেকটু কয়েকটা উদাহরণ দিই, তারপরে আপনি ফাংশনটাকে বুঝতে পারবেন, আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন, মানে আরেকটু আপনার ভেতরে
মানে এগুলো নিয়ে প্রশ্নের উত্তরগুলো দিলে আপনার জন্য কি হবে, বেস্ট হবে। এবার চলেন আমরা এই শর্তটুকুকে একটু ডিফারেন্টভাবে দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনার মাথাতে এগুলো খেলা শুরু করে দিবে। চলেন এবার এই যে দেখেন 3, 4 and 5 আছে, 9, 8, 7 আছে। ওকে ঠিক আছে। এবার দেখেন 9-এর বাড়ি গেছে, এবার 4 গেছে 9-এর বাড়িতে, এবার 5 গেছে 8-এর বাড়িতে। ওকে, 5 গেছে এবার 7-এর বাড়িতেও। তাহলে দেখেন তো কোনো চাকর কি বসে আছে? দেখেন কোনো চাকরও কিন্তু বসে নাই। 3ও কাজ করতে গেছে, 4ও কাজ করতে গেছে, 5ও কাজ করতে গেছে। তাহলে কোনো চাকর বসে থাকতে পারবে না, এটা শর্ত মেনে চলেছে। দ্বিতীয় শর্ত, একজন চাকর 2জন জমিদারের বাড়িতে কাজ করতে পারবে না। একটু খেয়াল করে দেখেন তো, এই যে একজন চাকর এখানে কি করেছে, এই যে একটা জমিদারের বাড়িতে গেছে, আরেকজন জমিদারের বাড়িতে গেছে। তার মানে এটা শুধুমাত্র অন্যায় হতে পারলো, কিন্তু এটা ফাংশন নয়। অর্থাৎ এই দুইটা শর্ত আপনাকে মাস্ট কি করতে হবে, মেনে চলাইতে হবে। আমরা আরও কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আপনাদের মাথা আরও একেবারে কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে এগুলো, মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, এবার এই জায়গাতে আমরা চলে আসি। আমাদেরকে এই উদাহরণগুলো বেশি বেশি শিখতে হবে, তাহলে আপনার মাথা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এবার ধরেন যে 3, 4, 5 আছে, এবার এখানে জাস্ট একটা কি আছে, 9 আছে। খেয়াল করে দেখেন, এ 9-এর বাড়িতে গেল, ও 9-এর বাড়িতে গেছে, এও 9-এর বাড়িতে গেছে। দেখেন তো কোনো চাকর কি বসে আছে? সবাই কিন্তু কাজ করতে গেছে। দেখেন কোনো চাকর কিন্তু বসে নাই, 1 নম্বর শর্ত মেনে চলেছে। এবার 2 নম্বর শর্ত হচ্ছে যে কি, একজন চাকর 2জন জমিদারের বাড়িতে যেতে পারবে না। দেখেন একজন চাকর 2জন জমিদারের বাড়িতে যেতে পারবে না। 3 কিন্তু নয়, একজন জমিদারের বাড়িতে গেছে। 4 কিন্তু ওই একজন জমিদারের বাড়িতে গেছে। 5 কিন্তু ওই একজন জমিদারের বাড়িতেই গেছে। অবশ্যই তাহলে এটা 2 নম্বর শর্ত মেনে চলেছে। আবার অনেক ছাত্রছাত্রীর মনে করতে পারে যে স্যার এখানে তো 3 জন একজনের বাসায় কাজ করতে গেছে। নো প্রবলেম, একজন জমিদার চাইলে 10টা চাকর রাখতে পারে, কোনো সমস্যা নেই। একজন জমিদার যদি চায় যে 5টা চাকর থাকবে, নো প্রবলেম আমার বাড়িতে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তার মানে এই সম্পর্কটা প্রথমত অনয়, আবার দ্বিতীয়ত কি হয়ে গেল, আবার এটা ফাংশনও হয়ে গেল। ঠিক আছে, তাহলে দ্বিতীয়ত এটা কি হবে, আবার এটা কিন্তু ফাংশনও হবে। এবার আরেকটা অঙ্কতে যাই, আরেকটা উদাহরণে যাই, তাহলে আপনার মাথা আরও কি হবে, ক্লিয়ার হবে। চলেন প্রত্যেকটা জিনিস এগুলো ক্লিয়ার করে ফেলতে পারবেন। এবার চলেন, এবার আমি এখান থেকে ধরেন যে আমি এখানে 3, 4, 5 নিয়েছি। হ্যাঁ, এবার 9, 10, 2 নিয়েছি। ঠিক আছে, এবার এখানে এর বাড়িতে কাজ করতে গেল, এর বাড়িতে কাজ করতে গেছে, এর বাড়িতে কাজ করতে গেছে। এখন আপনি দেখেন তো এটা কি ফাংশন হবে নাকি হবে না? দেখেন প্রথম শর্ত, কোনো চাকর বসে থাকতে পারবে না। দেখেন তো কোনো চাকর কি বসে আছে এখানে? না, কোনো চাকর বসে নাই। দ্বিতীয় শর্ত, একজন চাকর 2জন জমিদারের বাড়িতে কাজ করতে যেতে পারবে না। দেখেন কোনো চাকর কি 2জন জমিদারের বাড়িতে গেছে? যে কোনো চাকর এ কি একজনের বাড়িতে গেছে কাজ করতে? দেখেন এ কিন্তু একজনের বাড়িতেই গেছে, এ কিন্তু একজনের বাড়িতেই কাজ করতে গেছে। স্যার এখানে যে একটা জমিদার ফাঁকা আছে, নো প্রবলেম। কোনো জমিদার আছে যারা কিপটা, তারা চাকর চাকরানি রাখতে চায় না, এটাই মনে করে নেন। অর্থাৎ জমিদার ফাঁকা থাকলেও কোনো সমস্যা নেই। তার মানে প্রথমত এটা হচ্ছে ফাংশন আর অনয়, দ্বিতীয়ত এটা অবশ্যই কি ফাংশন, এটা কি ফাংশন। দুইটা শর্ত মেনে চলেছে। এবার দেখেন আরেকটা আমরা অঙ্ক বুঝি, আমরা আরেকটা উদাহরণ দিলে এবার আপনার মাথায় আশা করে একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন ধরেন যেখানে আছে 3, 4, 5, এবার 2, 9, 6 আছে এখানে। ঠিক আছে, এবার 3 9-এর বাড়িতে গেছে, 4 9-এর বাড়িতে গেছে, এই যে এটা। তাহলে এটা কি ফাংশন হবে নাকি হবে না? আমি জানি না যে কতক্ষণে এই ভিডিওটা রেকর্ড হলো। আপনারা যদি এটা বলতে পারেন একটু কমেন্টে জানাবেন। এইটাই জাস্ট বলতে বললাম আপনাদেরকে, এই যে এটা। আমি জানি না কতটুকুতে হচ্ছে এটা ফাংশন হবে নাকি হবে না। সঠিক উত্তর হলো এটা ফাংশন নয়। দেখেন 1 নম্বর বলছে কোনো চাকর বসে থাকতে পারবে না। অলরেডি দেখেন 5 কিন্তু বসে আছে, তার মানে হবে না। 1 নম্বর শর্ত তো মেনে চলে না। আবার এখানে বলেছে একজন চাকর 2জন জমিদারের বাড়িতে যেতে পারবে না। এটার ক্ষেত্রে ঠিক আছে, এটার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এই যে দেখেন কোনো চাকর যে বসে থাকতে পারবে না, কিন্তু একজন চাকর বসে আছে। তার মানে এটা ফাংশন হবে না, কিন্তু এটা কি হবে, অনয় হবে। এটা কি হবে না, ফাংশন হবে না মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন ফাংশনটা আসলে কাকে বলা হয়। এই যে এটা ছিল x এর মান আর এটা ছিল কি y এর মান, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখেন তো, এখানে 2, 3 আছে মনে করেন। ঠিক আছে, এবার 5, এবার 6 আছে, 2, 3, এখানে 4 দিয়ে দিলাম।
একটু খেয়াল করে দেখেন, 2 গেল ধরেন যে 5 এর সাথে, x গেল 3 এর সাথে, 4 গেল কি 6 এর বাড়িতে কাজ করতে। তাহলে এটা কি ফাংশন নাকি ফাংশন নয়? এটা প্রথমত কি অনয়, ঠিক আছে। দ্বিতীয়ত খেয়াল করে দেখেন, কোনো চাকর কিন্তু বসে নাই, কোনো চাকর বসে নাই। আবার একজন চাকর কিন্তু দুইজন জমিদার বাড়িতেও কাজ করতে যায়নি। এই যে একজন চাকর একজন জমিদার বাড়িতে কাজ করতে গেছে, এই একজন চাকর একজন জমিদার বাড়িতেই কাজ করতে গেছে, এই একজন চাকর একজন জমিদার বাড়িতেই কাজ করতে গেছে। তার মানে এটা আবার কি হয়ে গেল? ফাংশনও হয়ে গেল। ফাংশনের সংজ্ঞাটাতে কি বলে জানেন? খেয়াল করে দেখেন তো, এখানে x এর একটা মানের জন্য 2 মানের জন্য কত পেয়েছেন? 5। তাহলে যে 2 মানের জন্য কত পেয়েছেন আপনি? 5। তাহলে x এর একটা মানের জন্য y এর কেবলমাত্র একটাই মান পাবেন। আপনি দেখেন, x এর একটা মানের জন্য y এর কেবলমাত্র একটাই মান পাবেন। এবার 3 এর জন্য কত পেয়েছেন আপনি দেখেন, এই যে 3 এর জন্য কত পেয়েছেন? 6। তাহলে এই যে x এর একটা মানের জন্য y এর জাস্ট আপনি একটাই মান পেলেন। এবার 4 এর জন্য আপনি কত পেয়েছেন দেখেন, এই যে 4 এর জন্য আপনি কত পেয়েছেন? 6 পেয়েছেন। খেয়াল করে দেখেন, এগুলো x এর মান, x এর মান, x এর মান। x এর একটা মানের জন্য y এর শুধুমাত্র একটাই মান পাবেন আপনি। x এর একটা মানের জন্য y এর কেবলমাত্র একটাই মান পাওয়া যাবে, আর বাড়তি কোনো মান পাওয়া যাবে না। কিন্তু y এর মানেরগুলো দিয়ে যদি চিন্তা করেন, এবার y এর মানগুলো দিয়ে যদি চিন্তা করেন, যেমন এই যে 5 এর জন্য কত পেয়েছেন আপনি? 5 এর জন্য আপনি কত পেয়েছেন? 2। তাহলে এই যে y এর একটা মানের জন্য একটা মান পেয়েছেন। আবার 6 মানের জন্য কি মান পেয়েছেন দেখেন তো, এই যে 6 মানের জন্য কত পেয়েছেন আপনি? 3 এবং 4 পেয়েছেন। তাহলে যেখানে 3 এবং 4 পেয়েছেন দেখেন। তাহলে y এর একটা মানের জন্য x এর একটাও পাওয়া যেতে পারে, অথবা একাধিক মানও পাওয়া যেতে পারে। অর্থাৎ জমিদার চাইলে একটা চাকরও রাখতে পারে, আবার চাইলে কি অনেক চাকরও রাখতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু একজন চাকর একজন জমিদারের বাড়িতে কি করতে হবে? কাজ করতে হবে। এই হচ্ছে ফাংশনের শর্ত। ফাংশন কাকে বলা হয় তাহলে? তাহলে ফাংশন হচ্ছে যে কি, যে রিলেশনে x এর একটা মানের জন্য y এর কেবলমাত্র একটাই মান পাওয়া যায়, আবার y এর একটা মানের জন্য x এর এক বা একাধিক মান পাওয়া যায়, তাকে ফাংশন বলা হয়। কতটা গভীর সংজ্ঞা, খেয়াল করেছেন? অন্যয় এবং ফাংশন, এটাই অনেকটুকু ভিডিও চলে গেল। আমি চেয়েছি যে কি প্রত্যেকটা জিনিসকে আপনারা একটু ফিল করেন। তার মানে খেয়াল করে দেখেন, এই যে x এর একটা মানের জন্য আপনি কিন্তু y এর জাস্ট একটা করেই মান পাচ্ছেন, কিন্তু y এর একটা মানের জন্য x এর একটাও মান পাইতে পারেন, আবার একাধিক মানও আপনি কি করতে পারেন? পেতে পারেন। তাহলে তাকে কি বলা হয়? ফাংশন বলা হয়। এই ছিল আমাদের অনয় এবং ফাংশনের বিস্তারিত আলোচনা। উচ্চতর গণিতে এক ফাংশন, অন্টু ফাংশন, এটা সেটা আরও অনেক ফাংশন আছে, হ্যাঁ। তবে এই ফাংশনের ক্ষেত্রে আপনাদেরকে আমি দুইটা জিনিস একটু শিখে রাখতে চাই। সেটা হচ্ছে যে কি, ডোমেন এবং রেঞ্জ কি জিনিস। x এর মানগুলোকে ডোমেন বলা হয় এবং y এর মানগুলোকে রেঞ্জ বলা হয়। x এর মানগুলোকে ডোমেন এবং y এর মানগুলোকে রেঞ্জ বলা হয়। যেমন এটা একটা ফাংশন ছিল নাকি? ছিল না? অবশ্যই ছিল। তাহলে ডোমেন কোনটা? 2, 3, 4। এখানে ডোমেন হচ্ছে 2, 3, 4। রেঞ্জ কোনটা? 5 এবং 6। x এর মানগুলোকে ডোমেন বলা হয়, আর y এর মানগুলোকে কি বলা হয়? রেঞ্জ বলা হয়। আমাদের জেনারেল ম্যাথে ডোমেন এবং রেঞ্জ এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, এটা নিয়ে তো আমাদের ম্যাথও আছে, আমরা ম্যাথ সমাধান করলে আরও কি করতে পারবো? বিস্তারিত জানতে পারবো। আপনারা কি জানেন মাই ডিয়ার স্টুডেন্ট, যে আপনাদের দেলোয়া স্যারের অলরেডি ওয়েবসাইট কিন্তু চলে আসছে, যেটার নাম হচ্ছে যে কি utmeducation.com। আপনাদের যারা এসএসসি 27, 28 বা যে কোনো ব্যাচের স্টুডেন্ট হন না কেন, আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে utmeducation.com সার্চ করলে কিন্তু আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। আর এখানে আমি একটা কথা বলে রাখি, ধরেন যে আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, যে কোনো সাবজেক্টের জন্য একটা টপ নচ প্রস্তুতির প্রয়োজন আছে, বা আপনি চাচ্ছেন যে কি আমি এমন একটা জায়গাতে ভর্তি হতে চাই যেখানে আমি আমার সব কিছু গুছিয়ে পাবো, আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের এখানে আসার পরে যে এসএসসি 27 ব্যাচ, এসএসসি 28 ব্যাচ, সবার জন্য কিন্তু কোর্সগুলো রানিং আছে। কোর্সগুলো কিভাবে নিতে হবে? এই যে অ্যাড টু কার্টে ক্লিক দিলেন, দেন হচ্ছে ভিউ কার্টে আসার পরই আপনি এখান থেকে এই যে যেটা নেবেন আপনি সেটা বাম দিকে দেখাবে। তবে আমি যেহেতু এটা নিতে চাচ্ছি না মনে করেন, তাহলে এটাকে আমি রিমুভ করে দিব। তারপর হচ্ছে যে কি আমাদের এই যে একটা কম্বো কোর্স আছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ। তো এটা যখন আপনি নেবেন, নেওয়ার পরে যে প্রসেস টু চেক আউট, এটা খুবই কম প্রাইসের মধ্যে এখন চলছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। আচ্ছা, যাক, এরপরে আমাদের পাঠ্য বইয়ের অঙ্ক সমাধানে চলে যাব মাই ডিয়ার স্টুডেন্ট। খেয়াল করে দেখেন, পাঠ্য বইয়ের আমাদের 10 নম্বর এবং 11 নম্বর অঙ্কতে কি বলেছে একটু তাকায় দেখেন। 10 নম্বর অঙ্কতে আচ্ছা আমাকে অঙ্কটাতে কি দিয়েছে দেখেন আগে। এর মান 3, 4। দেখেন এই যে a ইকুয়াল টু কি দেওয়া আছে? 3, 4 দেওয়া আছে, কেমন? তারপরে b ইকুয়াল টু দেওয়া আছে 2, 4। ঠিক আছে, এবার বলেছে যে x বিলংস টু a।
এই যে এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স এর মানগুলো এ এর মধ্যে আছে, হ্যাঁ, আর ওয়াই বিলংস টু বি, অর্থাৎ ওয়াই এর মানগুলো বি এর মধ্যে আছে। তাহলে আমাকে জাস্ট দুইটা মান দিয়েছে, এ এর মান এবং বি এর মান, এবং শর্ত দিয়েছে যে কি শুনো, এক্স এর মানগুলো এ এর মধ্যে আছে আর ওয়াই এর মানগুলো তোমার বি এর মধ্যে আছে, কেমন? তারপরে বলছে যে কি এ ও বি এর উপাদানগুলোর মধ্যে, তাহলে এ ও বি এর উপাদান কোনগুলো? এখন এই যে উপাদান যখন বের করতে বলবে তখন আমাদেরকে তাদেরকে ক্রস গুণন করতে হবে, অর্থাৎ এ বি এর ক্রস গুণন করতে হবে। তাহলে আমরা এখন করে ফেলি, এই যে এ ক্রস বি, তাহলে এ ক্রস বি যদি করি তাহলে এ এর মান আমরা বসাবো, অর্থাৎ এর মান হচ্ছে কত 3 এবং 4, তারপরে হচ্ছে যে ক্রস বি এর মান কত আছে 2 এবং 4, এই যে 2 এবং 4 বসে গেল। এখন এই যে এটাকে ক্রস গুণন করার মানে কি, এই যে এখানে একটা মান থাকবে, এই একটা মান দিয়ে ওই দুইটাকে মান বসাতে হবে, অর্থাৎ এই যে 3 তারপরে এই যে কমা দিয়ে 2, মাস্ট 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 ফার্স্ট ব্র্যাকেটে। অনেক ছাত্রছাত্রীর এই অঙ্কটা কাটা পড়ে যায়, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে। যখনই আমাকে এই যে উপাদান বের করতে বলবে তখন ক্রস করতে হবে, আর সেটের যখনই আপনি গুণ বের করবেন অবশ্যই উপাদানগুলোকে আপনাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তাহলে 3 দিয়ে একবার 2, খেলা শেষ। এবার 3 দিয়ে একবার কত 4, এই যে 3 দিয়ে একবার 4 হয়ে গেল। এবার 4 দিয়ে এখন ওই দুইটাকে করতে হবে, তাহলে 4 দিয়ে একবার কি হবে, এই যে 4 2, তারপর হচ্ছে 4 4। আমি এখন দেখেন এই 4টা উপাদান পেয়ে গেছি, তাহলে এ আর বি কে কাজে লাগিয়ে 4টা উপাদান পেয়ে গেছি। তারপরে এখন যতগুলো উপাদান পেয়েছি সমস্ত উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনী দিয়ে আপনাকে ঘিরে রাখতে হবে। এই উপাদান বের করার এতটুকু নিয়ম মাস্ট ভালো করে খেয়াল রাখবেন। তাহলে 3 দিয়ে ওই দুইটাকে, 4 দিয়ে এই দুইটাকে, অর্থাৎ সেটের যেটা আপনি গুণ করেছিলেন সেম ঘটনা এখানে। এখন আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান, কিন্তু আপনাকে বলেছে যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক, এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ সবগুলো আমি নিতে পারবো না, যেখানে এক্স বড় আছে ওয়াই এর চাইতে জাস্ট সে মানটা আমি নিতে পারবো। তাহলে এক্স গ্রেটার দেন, চিন্তা করে দেখেন, এই যে 3 অবশ্যই বড় নয় 2 এর চাইতে, তার মানে এটা আপনি নিতে পারবেন। অর্থাৎ দেখেন এই যে এক্স এর মানটা কিন্তু 3 আর ওয়াই এর মানটা 2, তাহলে এক্স এর মানটি বড় ওয়াই এর চাইতে। এবার দেখেন তো এই যে এক্স এর মান 3 আছে, ওয়াই এর মান আছে 4, তার মানে এই মানটা ছোট ওয়াই এর চাইতে, এটা আমি নিতে পারবো না। জাস্ট আমি এখানে দিচ্ছি কিন্তু আপনারা কাটবেন না আবার। এই যে এক্স এর মান কত আছে 4, ওয়াই এর মান আছে কত 2, তার মানে এই মানটা বড় আছে, এই মানটা ছোট আছে, আমি এটাও নিতে পারবো, এটা সমান আছে নিতে পারবো না। তার মানে এই যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে আমাদের বলেছে যে কি অন্যটি কোনটি। তাহলে এখন 3 4 একটা পাওয়া গেছে, সরি 3 2, তাহলে যে 3 2 একটা পাওয়া গেল, আর আরেকটা হচ্ছে কত 4 2, আরেকটা হচ্ছে কি 4 2। আমাদের এই দুইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি আনসার বের করে ফেলবেন, ঠিক আছে। অন্যয় নির্ণয় করতে বলেছে, তার মানে যে অন্যয় আমরা নির্ণয় করে ফেললাম। আবার যদি আপনাকে এরকম করে বলতাম মাই ডিয়ার স্টুডেন্ট, যে এখানে যেমন এক্স গ্রেটার দেন ওয়াই বলেছে, আমাকে তো বলতে পারতো যে এক্স লেস দেন ওয়াই সম্পর্কে বিবেচনা করো, এক্স লেস দেন ওয়াই, অর্থাৎ এক্স এর মান ছোট হবে ওয়াই চাইতে, তখন আনসার কি হতো দেখেন। তাহলে এক্স এর মান এটা বড় আছে, এটা ছোট আছে, তাহলে এখন দেখেন এই যে এক্স এর মানটা কি এটা ছোট আর ওয়াই এর মানটা বড়, তখন আমার এই আনসারটা হইতো। বাট এটা পারতেন না, মানে এটা কিন্তু দুটো সমান, তার মানে জাস্ট তখন আনসার হতো 3 এবং 4। এক্স লেস দ্যান ওয়াই যদি আমাকে বলতো, দেখেন একটা অঙ্কের মধ্যে বিভিন্ন শর্ত আপনাকে কি করতে পারে, জুড়ে দিতে পারে। তাই জাস্ট অঙ্কটাকে কিভাবে সমাধান করতে হবে ওই সমাধানটুকু আপনার মাথাতে যদি থাকে তাহলে আপনার শর্ত ম্যাটার করে না। তাহলে ঠিক সেমভাবে আপনি 11 নম্বর অঙ্কটা কি করতে পারবেন, সমাধান করতে পারবেন। এখানে জাস্ট বলেছে যে কি এক্স প্লাস 1 লেস দ্যান ওয়াই সম্পর্ক বিবেচনা করে। ধরেন যে আমি এইটাকে অঙ্কটা করছি এভাবে, যাকে ধরেন যে এক্স প্লাস 1 লেস দ্যান ওয়াই, এক্স এর মানের সাথে 1 যোগ করতে হবে, তারপরে সেটা ছোট হবে ওয়াই এর মানের চাইতে। তাহলে যে এক্স এর মান কত আছে, এক্স এর মান কত আছে 3, তাহলে 3 এর সাথে 1 যোগ করে তাহলে কত হবে 4, তাহলে এই 4 মানটা কি ছোট ওয়াই এর চাইতে না, তাহলে এটা আমি নিতে পারবো না আমি যদি এটা দিয়েই করতে বলি। এবার দেখেন 3 এর সাথে কত আছে 1 যোগ করতে হবে, ওইটাই তো বলছে। দেখেন এই যে এক্স এর মানের সাথে তুমি 1 যোগ করো, অর্থাৎ 3 এর সাথে 1 যোগ করলাম, তারপরে সেই মানটাকে ছোট হতে হবে ওয়াই এর চাইতে। তাহলে এখন 3 এর সাথে 1 যদি যোগ করে তাহলে 4 হলো, তাহলে 4 মানটা কি ওয়াই এর চাইতে ছোট হচ্ছে, সমান হয়ে যাচ্ছে, নাও যাবে না। তাহলে এখন এখানে খেয়াল করে দেখেন তো, এই যে 4 এর সাথে 1 যোগ করেন, তাহলে এটা 5 হবে, তাহলে 5 মানটা কি ছোট 2 এর চাইতে না, তখন এই মানটাও আমরা নিতে পারবো না। এবার দেখেন তো এখানে 4 আছে, তাহলে এটা 5 হয়ে যাবে, তাহলে এই 5 মানটা কি ছোট
4-এর চাইতে না, তাহলে কোনোটাই আনসার পাওয়া যাবে না তখন। অর্থাৎ যদি আমরা 10 নম্বর অঙ্কটাতে এই শর্তটা জুড়ে দিই তখন আনসার হবে আমাদের কি ফাঁকা সেট মাই ডিয়ার স্টুডেন্ট, আনসার হবে ফাঁকা সেট। তাহলে আমরা যদি এক্স গ্রেটার দ্যান ওয়াই চিন্তা করি, এক্স গ্রেটার দ্যান ওয়াই চিন্তা করি, তাহলে আমাদের আনসার হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আমি একটু যেভাবে বুঝাই দিলাম সেভাবে সুন্দর করে অঙ্কটা সমাধান করবেন। তাহলে আমরা 10 নম্বর 11 নম্বর সেম অঙ্ক আপনাকে সুন্দর করে এগুলো সমাধান শিখিয়ে দিলাম, ভালো করে প্র্যাকটিস করে অবশ্যই কিন্তু নোট করবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে যে এই অধ্যায়ের আপনার ও 10 নম্বরের 10 নম্বরটা ওই দিকে সমাধান করে দিতাম আর 11 নম্বরটা এখানে, তো এটা যেহেতু অলরেডি হয়েই গেছে। এখন আসি আমরা 12 নম্বর অঙ্কতে কি বলছে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট। এইখানে যে 12 নম্বর অঙ্কটা আছে না মাই ডিয়ার স্টুডেন্ট, এই 12 নম্বর অঙ্কটা আপনার এমসিকিউ এর জন্য ধরে রাখেন যে চলে এসেছে, আর অনেক ক্ষেত্রেই সৃজনশীলের 1 নম্বরে দিয়ে দেয় এটা, অর্থাৎ আপনার 2 নম্বরের পাওয়ার জন্য এই এমসিকিউটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এটাকে আপনি স্টার দিবেন না, এটাকে স্টার দিবেন না, এটা চমৎকার স্টারের অঙ্ক, একেবারে এটা চমৎকার স্টারের অঙ্ক। কত বড় হচ্ছিস রে স্টার তুই, হ্যাঁ একটু ছোট ছোট হ। ওকে, এখন আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, থামেন একটু স্টারগুলো দিয়ে রাখি যাতে করে আপনাদের পড়ার ক্ষেত্রে আবার কি হয় সুবিধা হয়, যে এই অঙ্কগুলো কোনটা আসলে ইম্পর্টেন্ট বেশি, কোনটা আসলে ইম্পর্টেন্ট কম, এরকম তো আপনার জানার ইচ্ছা হতেই পারে। আমাকে কি বলেছে দেখেন, যে এফ অফ এক্স কি বলেছে, এই যে 12 নম্বর অঙ্কতে কি বলেছে, যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4, এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কি 5x মাইনাস হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের ফাংশন, এই যে এফ অফ এক্স মানে হচ্ছে এটা ফাংশন, এই ফাংশনটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 5x মাইনাস 3। যদি হয় তাহলে যে এফ অফ -1 নির্ণয় করো, এফ অফ 2 নির্ণয় করো, এফ অফ হাফ নির্ণয় করো। তাহলে এফ অফ -1, তাহলে অতএব এই যে দেখেন, তাহলে অতএব এই যে অতএব এফ অফ -1 আমি নির্ণয় করবো। এফ অফ -1 মানে কি, এক্সের জায়গাতে এখন জাস্ট কি বসে যাবে, -1 বসে যাবে। তাহলে যে এক্সের জায়গাতে কি বসবে এখন, এই যে -1 তার উপরে হয়ে গেল কত 4, তারপরে এখানে প্লাস আছে, প্লাস বসিয়ে দেবো আমরা। তাহলে এখানে থাকলো 5 ইন্টু এক্সের জায়গাতে কি বসবে -1, এই যে আমরা এটাকে ব্র্যাকেট দেখিয়ে দিলাম যাতে ভুল হওয়ার চান্স আমার কমে যায়। এখানে আছে মাইনাস, তারপরে 3 এখানে বসিয়ে রেখে দিলাম। এখন একটু খেয়াল করে দেখেন, মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে অবশ্যই সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কেন, এখানে দেখেন মাইনাস আছে 4টা, তাহলে 4টা যদি মাইনাস হয় 1 2 3 4, তাহলে যে মাইনাসে মাইনাসে কি প্লাস, আবার মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে যে প্লাসে প্লাসে আবার কি আসবে, প্লাস আসবে। তার মানে মাইনাসের উপর যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আবার মাইনাসের উপর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে, মাইনাস হয়ে যাবে। খুব ভালো করে মনে রাখবে। তাহলে মাইনাসের উপরে আছে কত, 4 আছে, তার মানে এটা জাস্ট কি হয়ে যাবে, 1 হয়ে গেল। এবার একটু খেয়াল করে দেখেন, এই যে প্লাসে মাইনাসে কি হবে, এটা মাইনাস, যেহেতু এখানে 5 আছে আর এখানে -1 গুণ অবস্থাতে আছে, তার মানে এটা হবে -5, -5 সাথে এখানে কি আছে, প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা হয়ে গেল কি 5। এবার আছে কি -3, একটু খেয়াল করে দেখেন 1 থাকলো, -5 -3, তাহলে মাইনাস কত হবে 8, তাহলে 1 - 8 মানে কত, -7, এটাই হয়ে গেল আনসার। এফ অফ -1 এর মান এটা। এবার এফ অফ 2 যদি আমাকে বলে, তাহলে এফ অফ 2 তো আপনাদের বের করার কোনো ব্যাপার হলো, এফ অফ 2 আমাকে বললো ধরেন, তাহলে আমাকে প্রথমত আগে কি করতে হবে, আমাকে আগে এফ অফ এক্স ইকুয়াল টু যেটা অঙ্ক দেওয়া আছে সেটা তুলতে হবে, যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 5x, এই যে দেখেন এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কি 5x মাইনাস হচ্ছে 3। ঠিক আছে না মাই ডিয়ার স্টুডেন্ট? এখন এই জায়গাতে এক্স এর জায়গাতে শুধু কি বসবে, 2 বসবে। তুই অঙ্ক এখনো করিস না তুই, আরে মারে মা, তোরে কি করতাম আমি, তুই এখন আমার দিকে এখানে তাকিয়ে আছোস না, তুই অঙ্কটা করস না এখনো, তুই বেহুদ্দা, মানে তুই বদ। তাহলে এখন করতে হবে আমাকে কি, এই যে এফ অফ কত, অতএব এই যে এফ অফ কত 2 বলেছে না, তাহলে যে এফ অফ 2, তাহলে এফ অফ 2 মানে এখন কি করতে হবে, এই যে 2 এর উপরে কি হবে, তাহলে জাস্ট আমাদের এই যে 2 এর উপরে 4 হবে, প্লাস 5 ইন্টু হচ্ছে কত 2 মাইনাস হচ্ছে 3, তাহলে 2 এর উপর 4 আছে মানে 2 জিনিসটা 4 বার, তাহলে 2 দুনা 4, 4 দুনা 8, 8 দুনা কত হবে 16, অর্থাৎ 2 সংখ্যাটা 4 বার। এই যে দেখেন 1 2 3 4, এই যে 2 দুনা 4, 4 দুনা 8, 8 দুনা কত 16, এই কারণে 16 পেয়েছি আমরা, প্লাস 5 দুনা কত হবে এখানে 10, মাইনাস হচ্ছে কত 3। এখন দেখেন 16 আর 10 তাহলে কত হয় 26, 16 আর 10 26 হয়, তারপরে এখানে থাকে মাইনাস কত 3, তাহলে কত 23 আনসার হলো না, আনসার হয়ে গেল 23। আশা করি
সম্পর্কটা ঠিকঠাক হয়েছে। তারপর আমি আপনাদের জন্য আর একটু চেক করে দিচ্ছি। তাহলে এফ অফ 2 আছে, তাহলে আমরা জাস্ট কী করলাম, 2-এর উপরে 4 বসালাম, প্লাস হচ্ছে কত 5 × 2, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেল অঙ্ক সমাধান। তাহলে এফ অফ এবার কি আছে, এবার হাফ আছে, তাহলে হাফটা আপনি করবেন না, হাফটা আপনি করবেন না, অবশ্যই করা উচিত আপনার। না করলে আপনার সামনে দাঁত দুটো একবারে পড়ে যাবে, বলে এই সামনে দুটো দাঁত হয় না, তো সামনে দাঁত দুটো খুলে পড়ে যাবে। শুন এর পরের অংশটা করতে যাবি না, আগে তুই এফ অফ হাফের মান মিলাবি, যতক্ষণ পর্যন্ত তোর না মিলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সামনে যাবি না ভিডিওর, নাহলে কিন্তু তোর সামনে দুটা দাঁত খুলে পড়ে যাবে, এই সামনে এই দুটা দাঁত তোর খুলে পড়ে যাবে, একেবারে বলে দিলাম। 12 নম্বর অঙ্ক একেবারে খাতাম, টাটা বাই বাই। এবার হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্কতে চলে যাব। 13 নম্বর অঙ্কতে আমাকে কি বলেছে দেখেন, আমাকে আগে যে অঙ্কটা দিয়েছে আগে সেটা তুলে ফেলি, যে এফ অফ ওয়াই, দেখেন এই জায়গাতেই তুলি, সমস্যা নেই। আমাকে বলেছে কি, এই যে এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই সমান কী দেওয়া আছে, ওয়াই কিউব, এই যে দেখেন ওয়াই কিউব প্লাস হচ্ছে যে কি কে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে যে কি 4y মাইনাস হচ্ছে 8। খুবই সোজাভাবে আপনাকে অঙ্কটা বোঝানোর চেষ্টা করব। যদি এফ অফ ওয়াই সমান এত হয়, তাহলে যে এফ অফ ওয়াই সমান এত হয়, তবে কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য এফ অফ -2 সমান 0 হবে, এফ অফ -2 সমান 0। তাহলে এফ অফ -2 এর মান তো আমার কাছে নাই, তাহলে আগে এফ অফ -2 আমার কাছে নিয়ে আসতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, যেমন একটু আগেও করলেন আপনারা। তাহলে এখন আমি বলে দিতে পারবো যে অতএব এফ অফ কত -2, যেহেতু এফ অফ ওয়াই এর আমার কাছে মান আছে, আর ওরা আমার কাছে বলেছে যে এফ অফ -2 কি হবে, 0 হবে, তাহলে এফ অফ -2 আমাকে আগে বের করতে হবে। তাহলে যে এফ অফ -2 বের করছি আমরা, দেখেন তাহলে যে -2 তার উপরে বসে গেল কি কিউব প্লাস এই যে কে ইন্টু ওয়াইয়ের মান কত বসবে -2, তার উপরে বসে গেল কি স্কোয়ার মাইনাস এখানে থাকলো 4 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে কত -2, একটু ব্র্যাকেটে রাখছি কেন, বুঝতে যেন সুবিধা হয়। তারপরে লাস্টে থাকলো -8। এবার দেখেন মাইনাসের উপর বিজোড় সংখ্যা আছে, তার মানে এটা মাইনাস চেঞ্জ হবে না। তাহলে 2 × 4, 4 × কত 8, অর্থাৎ 2 এর উপর 3 আছে মানে 2 সংখ্যাটা 3 বার, 2 × 4, 4 × কত হবে 8, তাহলে যে -8 বসে গেল এটা। এবার দেখেন যে মাইনাসের উপর জোড় সংখ্যা আছে, তার মানে এই সংখ্যাটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2 × কত 4, তাহলে এখানে প্লাস মানটা কিন্তু মানে এই প্লাস কিন্তু চেঞ্জ হবে না। খেয়াল করে দেখেন এখানে মাইনাসের উপর যেহেতু জোড় সংখ্যা আছে, তার মানে এই মানটা তো এখন ধনাত্মক। তাহলে এখন এই যে কে এর সাথে এই অংশটুকুর মান কত আছে, 2 × কত 4, তাহলে 4 এর সাথে কে গুণ করলে কত হবে 4k, তাহলে যেখানে প্লাস বসে গেল 4k, কেমন 4k। এবার একটু খেয়াল করে দেখি আমরা, এই যে এটা যেহেতু অলরেডি মাইনাস, আর 4 × 2 কত 8, কিন্তু এটা -2 এর সাথে 4 গুণ, তাহলে এটা -8, তাহলে -8 এর সাথে মাইনাস গুণ করলে কি হয়ে যাবে +8, আর এটা হচ্ছে কি বাইরে আবার ছিল -8। এখন একটু খেয়াল করে দেখেন এই যে +8 আর -8 কি হয়ে চলে যায়, কাটে চলে গেল। তাহলে এখানে আমাদের বাকি থাকলো শুধুমাত্র কে -8 প্লাস হচ্ছে কি 4k। খুবই সিম্পল একেবারে। আমাকে তারা বলে দিয়েছিল যে এফ অফ ওয়াই সমান এত হলে, এফ অফ ওয়াই সমান এত হলে কে এর কোন মানের জন্য এফ অফ -2 সমান 0 হবে। তাহলে আমার কাছে তো এফ অফ -2 নাই, এ কারণে আমি এফ অফ -2 এর মান এতটুকু বের করে ফেললাম। এখন আমাকে তাদের কথা অনুযায়ী আগাইতে হবে। তারা বলছিল যে কি এফ অফ -2 সমান কি হবে, 0 হবে। এফ অফ -2 সমান যদি 0 হয়, তাহলে প্রশ্ন মতে এই যে আমরা এখন লিখতে পারবো না, এই যে প্রশ্ন মতে এফ অফ -2 সমান 0, তাহলে এফ অফ -2 এর মান তো এইটা, অর্থাৎ -8 প্লাস 4k, তাহলে যে -8 প্লাস হচ্ছে কি 4k, এটা সমান কি 0। ওরাই তো আমাকে বলেছে যে এফ অফ -2 সমান 0 হবে, তাহলে এফ অফ -2 এর মান তো এটা, তাহলে অবশ্যই এই মানটা সমান কি হয়ে গেল, 0 হয়ে গেল। এখন দেখেন তো, বা 4k ইকুয়াল টু -8 আছে, ও পাশে কি হয়ে গেল, এটা +8 হয়ে গেল। বা এখানে কে আছে, তাহলে এখানে 8 ডিভাইড বাই কত হবে 4, তাহলে 4 × 4, 4 × 2 কত 8, অর্থাৎ কে এর মান কত 2, কে এর মান কত 2। কে এর মানে যে 2 বের করলেন, এই কে এর মান 2 বের করার কারণটা কি, কে এর মান 2 বের করার কারণ হচ্ছে আপনি যদি এখন এখানে কে এর মান, এই যে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে কে এর মান যদি 2 নেন, কে এর মান যদি 2 নেন, পুরো মানটা 0 হয়ে যাবে, দেখবেন আপনি এখানে পুরো মানটা 0 হয়ে যাবে এখানে, অথবা আপনি যে এটাও করেন একই কথা, অর্থাৎ এই -2 দিয়ে তো আপনি অংশটুকু বের করেছেন, আপনার আনসার কিন্তু 2, এটা হয়ে গেছে অলরেডি, কিন্তু কে এর মান যে আমি 2 বের করলাম, এটা বের করার লাভ কি হলো, এটা বের করে লাভ হলো যে কি এই যে এফ অফ -2, এই যে এফ অফ -2 সমান বের করেছেন না, তাহলে কে এর কোন মানের জন্য, কে এর কোন মানটার জন্য -2 0 হয়ে যাবে,
তাহলে কে এর মান যদি এই জায়গাতে জাস্ট এটা প্রমাণ, এই অঙ্ক এখান থেকে সমাধান শেষ। আমি জাস্ট আপনাকে ফিল করাচ্ছি এখন অঙ্ক। আপনি যদি এখন কে এর মান 2 বসান, এই যে জায়গাতে 2 বসান, তাহলে যে 4 দুগুণে কত হবে 8, এটা +8 আর এটা -8, এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে না? এটা 0 হয়ে যাবে না? তাহলে কে এর 2 মানের জন্য f অফ -2 কি হয় 0 হয়। আনসার তো আমি বের করে ফেলেছি, বাট কেন আমি বের করলাম? এই যে দেখেন কে এর 2 মানটা যদি আপনি এখানে বসান, তাহলে যে f অফ -2 0 হয়ে যাচ্ছে না? তাই বলছে যে কোন মানটার জন্য f অফ -2 0 হবে? 2 মানটার জন্য f অফ -2 0 হবে। আনসার হয়ে গেল। এরপরে এই যে 14 নম্বর অঙ্কটা কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট এই অধ্যায়ের না, তারপরে এই অধ্যায় দিয়েছে। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে সমাধান, 3.4 আছে। হ্যাঁ, 3.4 আছে ভাগশেষ উপপাদ্য। আমরা 3.4 কিন্তু এই অঙ্কটা সমাধান করেই দিয়েছি, দেখবেন কিন্তু অবশ্যই। হ্যাঁ, এক্স এর কোন মানের জন্য f অফ x = 0 হয়, এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে সমাধান করতে হবে। তো 14 নম্বর অঙ্কটা যেহেতু এই অধ্যায়ের না, আমি কিন্তু স্কিপ করছি। অনেক ছাত্রছাত্রী আবার চিন্তা করবে যে স্যার এই অঙ্ক এর মধ্যে তো দিয়ে দিয়েছে। দেখেন বিগত প্রশ্নগুলো যদি আপনি বিশ্লেষণ করেন, বিগত বছরের প্রশ্নগুলো, এখান থেকে প্রশ্ন দিবে না। এখান থেকে কেন এটা দিবে না? তখন এটা এই অধ্যায়ের না। তারপরে দিয়েছে কেন? দিয়েছে যে ওই কারণে যে আপনারা একটু শিখে রাখতে যেন পারেন। কিন্তু আমার কথা হলো যে ভাগশেষ উপপাদ্য একটা আলাদা জিনিস। ওই আলাদা জিনিসকে আমি যদি শর্টকাটে বোঝাতে চাই, অনেক ছাত্রছাত্রীর মাথায় ধরবে না। আপনি 3.4 চলে যান, ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে কিভাবে অঙ্ক সমাধান করতে হয়। যদি আমার ভিডিও না বুঝতে পারেন, আপনি ইউটিউবে সার্চ করেন যে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে কিভাবে অঙ্ক সমাধান করতে হয়, আপনি সেটা দেন, সেটা সমাধান করেন, কোনো সমস্যা নাই। এবারে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কোনগুলো? আচ্ছা, এটা তো গেল, এনে 2টা তো অঙ্ক সমাধান করে দিয়েছি আমি, তাই না? 12, 13, 14 তো গেল নাকি? 12, 13, 14। আচ্ছা, এক জায়গাতে আমি কি সবগুলো সমাধান করে দিয়ে দিয়েছিলাম? এখানে এটা আমি করে দিয়েছিলাম কত? এটা আমি সমাধান করলাম 13 নাম্বার, এটা তাই না? এটা 13 নাম্বার। ওকে, তারপর এটাতে কি 14 নাম্বারটা হচ্ছে কি ভাগশেষ উপপাদ্য। এই যে 14 নম্বর অঙ্কটা হচ্ছে যে কি আপনার ভাগশেষ উপপাদ্য, ঠিক আছে? তাই আমরা এখানে এটা কি করছি না, দেখেন এটা যদি আপনাদেরকে এখানে বোঝাতে যাই, আমার মিনিমাম আধা ঘন্টার উপরে লাগবে। তখন ভাগশেষ উপপাদ্য জিনিসটাকে আপনাকে ফিল করাইতে হবে। তো আপনি এখন একটা কাজ করতে পারেন, যে ইউটিউবে সার্চ করতে পারেন ইউনিক টিচিং মেথড ম্যাথ। আমার কিন্তু ওইটা ম্যাথের চ্যানেল, ওইখানে গিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন ওইটা। আচ্ছা, তাহলে এটা পেজ মানে একটু বেশিই দিয়েছিলাম, তবে এটা আমার দরকার নেই। এই পেজটা একটু ডিলিট করে দেওয়াটা উচিত, নাহলে আমার স্টুডেন্টরা আবার করে এই যেটাতে আছে আমি একটু ডিলিট করে দিচ্ছি, সমস্যা নেই, গেল। এরপরে হচ্ছে যে এই অধ্যায়ের দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, যদি বলা হয় ফাংশনের সবচাইতে ইম্পর্টেন্ট 2টা অঙ্ক কোনটা, 15 নম্বর 16 নম্বর, সুপার লেভেলের ইম্পর্টেন্ট, এতটা ইম্পর্টেন্ট যেটা আপনাকে বলে বোঝানো সম্ভব না। এবার 15 নম্বর অঙ্কটাতে আমরা সমাধানে যাচ্ছি, চলেন। 15 নম্বর অঙ্কতে কি বলেছে, যদি f অফ x সমান 2x + 1 2x - 1 হয়, f অফ x এর মান দেওয়া আছে। দেখেন এই যে f অফ x = কি দেওয়া আছে, 2x + 1 ডিভাইডেড বাই 2x - 1 হয়। f অফ x এর মান দেওয়া আছে এটা। তাহলে f অফ x সমান 2x + 1 2x - 1 হয়। তবে f অফ 1/x² + 1 f অফ 1/x² - 1 এর মান নির্ণয় করো। দেখেন আমার কাছে f অফ x এর মান আছে, কিন্তু আমার কাছে f অফ 1/x² এর মান নাই। f অফ 1/x² এর মান নাই আমার কাছে, তাহলে অবশ্যই f অফ 1/x² এর মান আমাকে আগে বের করতে হবে। তাহলে f অফ x এর মান আমার কাছে আছে, তাহলে এখন আমি কি বের করব, f অফ, তাহলে যে অতএব এই যে f অফ 1/x² এর মান আমি কি করব, বের করব। একটু আগে যেমন f অফ x ছিল, f অফ 2 মানে কি, x এর জায়গাতে 2 বসেছে। এখন f অফ x এর মান এটা দেওয়া আছে, আমাকে এখন f অফ 1/x² এর মান বের করতে হবে। তাহলে আমি কি করব এখন, এই যে 2 থেকে গেল ইনটু x এর জায়গাতে বসবে এখন 1/x², এই যে এখন 1/x²। এখানে থাকলো কি, এই যে +1 আলাদাভাবে চলো বসে থেকে গেল। এবার 2 থাকলো নিচে আবারও, এবার x আছে এখানে, তাহলে x এর জায়গাতে আবারও কি বসবে 1/x², তাহলে যে 2 × 1/x², এখানে আছে কি -1, এই যে বসে গেল। আমি খুবই আস্তে আস্তে এগুলো সমাধান করেছি যাতে করে আপনার প্রত্যেকটা অঙ্ক ফিলে আসে। এখন দেখেন এই যে এখানে গুণ থাকা মানে কি, এখানে গুণ আছে মানে কি, এখানে গুণ থাকা মানে এই যে এটার সাথে এটা গুণ আর নিচে x² আছে, এই যে 2 এর সাথে 1 গুণ মানে কত হবে, তাহলে 2 আর নিচে কি থেকে গেল x²।
তারপরে কি থাকবে +1। এবার ঠিক সেমভাবে 2 এর সাথে 1 গুণ, এখানে এটা একটা ভগ্নাংশ আর এটা একটা এমনি সংখ্যা। ভগ্নাংশের সাথে যখন এমনি একটা সংখ্যার গুণ হবে তখন সেটা উপরের সাথে গুণ হবে। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে আবারও কত হয়, 2 ডিভাইড বাই কত x²। এবার এখানে কী ছিল -1 ছিল। এখন এই জায়গাতে একটা খেয়াল করে দেখেন, একটা ভগ্নাংশ আছে একটা সংখ্যা আছে, একটা ভগ্নাংশ আছে একটা সংখ্যা আছে, তার মানে অবশ্যই এখানে লসাগু করতে হবে, লসাগু করতে হবে। তাহলে আমরা এখন লসাগুর দিকে যাব। ওকে, তবে লসাগুটা আমরা এই জায়গাতে সমাধান নিচ্ছি। দেখেন এই জায়গাতে আমার লসাগু কত আসবে, এটার হরে আছে x², এটার হরে কিচ্ছু নেই মানে তো 1 আছে। x² এবং 1 এর লসাগু হচ্ছে কত, জাস্ট আমি এখানে আরেকটা কালার নিয়ে নেবো নাকি, না আরেকটা কালার নিলে আবার ভেজালে লাগবে। এই দাগটা হচ্ছে এখন যে দাগটা দিলাম এটা হচ্ছে মেন দাগ আমার, ঠিক আছে। এখন এই অংশটুকুর আমি কি করবো, লসাগু করবো। তার মানে আমাকে অবশ্যই উপরে একটা কি দিতে হবে, আবারও দাগ দিতে হবে যে এখানে আমার লসাগু হচ্ছে x², তাহলে যে আমাদের এখানে x² লসাগু বসে গেল। তাহলে এখন এই x² আর x² মিল আছে, তাহলে উপরে জাস্ট কত আছে 2, এই 2 বসে যাবে। ওকে, তারপরে যেখানে আছে কি প্লাস প্লাস বসে গেল। এবার x² এর সাথে 1 গুণ হলে কি হবে, জাস্ট আমাদের x² হয়ে যাবে। লসাগু তো আর এখানে বুঝাইতে হবে না আশা করছি আপনাদেরকে। এবার 2 ডিভাইড বাই x² -1 আছে, তাহলে ঠিক সেমভাবে আমাদের নিচের লসাগু কত আসে দেখেন, x² এখানে আছে আর 1 এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে x² এবং 1 এর লসাগু হচ্ছে কত, আবারও x²। তার মানে x² এবং x² কি করে যাবে, কাটা পড়ে যাবে, থাকে কত 1, 1 এর সাথে 2 গুণ করলে কত থাকবে, এখানে 2 থাকবে, মাইনাস আছে মাইনাস থেকে গেল, আর 1 এর সাথে এখন সরাসরি x² গুণ করলে কি থাকবে x²। তাহলে এই যে একটা ভগ্নাংশ হয়ে গেছে, একটা ভগ্নাংশ হয়ে গেছে। তাহলে এখন এই ভগ্নাংশটাকে আপনাকে কি করতে হবে, সুন্দর করে ভেঙে ফেলতে হবে। তাহলে 2 + x² ডিভাইড বাই x², এই যে 2 + x² ডিভাইড বাই কি ছিল x²। এবার এটার নিচে এই পুরোটা মানটা ভাগ অবস্থাতে আছে না, তাহলে আমরা এটাকে গুণ করে দেব। গুণ করলে কি হবে, এটা উল্টে যাবে, অর্থাৎ x² নিচে আছে, x² চলে যাবে এবার উপরে। এবার 2 - x² উপরে ছিল, এই যে 2 - x² এবার নিচে চলে আসলো। এবার এখান থেকে x² কাটা পড়ে যায়, উপরে এবং নিচে একই রকম হলে কাটা পড়ে যাবে। তাহলে 2 + x² ছিল আর নিচে আছে 2 - x², এই যে 2 প্লাস হচ্ছে যে x² আর নিচে হচ্ছে কত 2 মাইনাস হচ্ছে x²। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আপনি এখন যে মানটা পেয়েছেন, এই যে মানটা পেলেন, এই মানটা কার মান, এই মানটা হচ্ছে যে f(1/x²) এর মান। f(1/x² এর মান এখন আপনার হাতের মুঠোয়। এখন আপনার কাছে যেহেতু f(1/x² এর মান চলে এসেছে, তার মানে আপনি এখন যে সমাধানটা চাচ্ছিলেন সেটা পেয়ে যাবেন। অর্থাৎ এই যে f(1/x² + 1 f(1/x² -1) এর মান বের করতে বলেছে, তাই না? তাহলে আমি এখন ওটা মান বের করবো যে কি, অতএব এই যে f(1/x²), হ্যাঁ f(1/x² + 1 ডিভাইডেড বাই f(1/x² -1), এটার মান আমাকে এখন কি করতে হবে, বের করতে হবে। এখন দেখেন কিভাবে বের করতে হবে, খেয়াল করে দেখেন, f(1/x² এর মান আপনার কাছে আছে কিন্তু, তাহলে f(1/x² এর মান কোনটা, 2 + x² ডিভাইড বাই 2 - x²। একটু আগে বের করলেন না এই যে f(1/x² মান এটা, তাহলে যে দেখেন f(1/x² এর মান তো আপনার কাছে আছে, তাহলে যে f(1/x² 2 + x² ডিভাইড বাই 2 - x², তাহলে এই যে দেখেন এখন এই যে 2 + x² ডিভাইডেড বাই, এখানে মানে একটু ভেজা লেগে যাচ্ছে, মানে জায়গা কম হয়ে গেছে, আমি একটু কেটে দিই, আমি একটু ডিফারেন্ট কালার নেব এখানে, তাহলে আপনাদের আরও বুঝতে কী হবে, সুবিধা হবে। আমি একটু ডিফারেন্ট কালার নিতে চাই। তাহলে যে f(1/x² এর মান হচ্ছে যে 2 + x² ডিভাইড বাই 2 - x², তাহলে যেখানে 2 + x² ডিভাইডেড বাই 2 - x²। ওকে, তারপরে এখানে থাকলো আবার কি +1, ঠিক সেমভাবে f(1/x² এর মান তো আছে 2 + x² ডিভাইড বাই 2 - x², তাহলে যে 2 + x² ডিভাইডেড বাই 2 - x², আর এখানে ছিল কি -1। তাহলে ঠিক সেমভাবে একটু খেয়াল করে দেখেন, এই জায়গাতে একটা ভগ্নাংশ পুরোটা আর একটা সংখ্যা, আবার এখানে একটা ভগ্নাংশ একটা সংখ্যা, তাহলে একটা ভগ্নাংশ আর একটা যদি সংখ্যা থাকে তাহলে সেখানে কি টানতে হয়, লসাগু টানতে হয়, তাহলে উত্তর চলে আসবে, আর বেশি কিছু আপনার পরিশ্রম হবে না এখানে মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে আমরা এখন শুধুমাত্র লসাগুতে চলে যাব, তাহলে এই খেলা আমাদের খতম হয়ে যাবে, কেমন? তবে জায়গাটা একটু কম হয়ে গেল মনে হচ্ছে, তবে আমি একটু এই অঙ্কটাকে করে নিই, ছোট্ট করে নিই। একটু ছোট করে নিচ্ছে, তাহলে আপনাদের জন্য আমার বুঝাইতে সুবিধা হবে আর কি। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, ওকে দেখা যাক। হ্যাঁ অনেকটাই ছোট হয়েছে, দেখি, হ্যাঁ ঠিকঠাকই আছে সব কিছু। ওকে,
এটাই তো স্মার্ট বোর্ডের মজা, না? তাহলে এখন আমরা এটাকে লসাগু করবে। দেখেন, এটাকে আমরা যদি লসাগু করি, আমি এই পাশটাতে দেখাচ্ছি, একটু দাগ দিয়ে দেখাই, তাহলে আপনাদের জন্য মানে ভালো হবে। দেখেন তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে লসাগুটা কি হবে? এই যে 2 - x² আছে এখানে, আর 1 এর নিচে মনে মনে তো 1ই আছে, তো 2 - x², 2 - x² আর 1 এর লসাগু কত হবে? 2 - x²ই হবে। তার মানে এই যে দাগ নিয়ে নিলাম, তাহলে যেখানে থাকলো 2 - x²। কেমন? তাহলে 2 - x², 2 - x² কাটাকাটি চলে যাবে, তাহলে আমাদের থাকবে 1, ওই 1 এর সাথে 2 + x² এর গুণ, তাহলে অবশ্যই 1 এর সাথে 2 + x² গুণ মানে 2 + x²ই থাকবে, থেকে গেল। এরপরে আমাদের এখানে ছিল কি? প্লাস, এবার এখানে কি বসে যাবে? প্লাস বসে যাবে। এবার 1 এর সাথে সরাসরি 2 - x² এর গুণ, সরাসরি 2 - x² এর সাথে গুণ, তাহলে এখানে বসে যাবে 2 - x², বসে গেল। এবার ঠিক সেমভাবে হরের লসাগু কিন্তু করতে হবে, 2 - x² লসাগু, তাহলে যেখানে 2 - x² লসাগু, তাহলে এখন 2 - x², 2 - x² কাটাকাটি চলে যাবে, থাকবে 2 + x², তাহলে এখানে থাকলো কত? 2 + x² থাকলো। এবার একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু মাইনাস মান আছে, হ্যাঁ, তাহলে এখানে মাইনাস মান আছে। এই মাইনাস মানে কি? এখন পরবর্তী সাইনগুলো চেঞ্জ হবে। এখানে প্লাস মান ছিল, তো তাই আমরা পরবর্তী সাইন চেঞ্জ করার প্রয়োজন ছিল, এখানে মাইনাস মান বসেছে, পরবর্তী সাইন কি হবে? চেঞ্জ হবে। তাহলে এখন 2 - x² যেহেতু আমার লসাগু আছে, তাহলে এখন 2 - x² এর সাথে যদি 1 গুণ করি, তাহলে এখন 2 - x² এর সাথে 1 গুণ করলে কি থাকবে? 2, আর এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। এই অংশটুকু বুঝতে পারলেন তো? দেখেন, 2 - x² এর সাথে আমরা 1 এর গুণ করছি, এই যে 2 - x² এর সাথে 1 গুণ করছে, কিন্তু এখানে আছে হলো মাইনাস, তাহলে অবশ্যই মাইনাস যেহেতু আছে, পরবর্তী সাইনগুলো চেঞ্জ হবে। তাহলে এখন এই যে 2 - x²ই বসতো, কিন্তু 2 - যদি বসাতে যান, তাহলে অবশ্যই এখানে মাইনাস আছে, তাই মাইনাসে মাইনাসে কি হয়েছে? প্লাস 2 + x²। এখন দেখেন অঙ্কটা আপনার কাছে ছোট্ট হয়ে গেছে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে যে প্লাস x² - x² কাটা গেছে, আবার এই জায়গাতে এসে খেয়াল করে দেখেন, এই যে +2 - 2 কাটাকাটি চলে গেছে, তাহলে কি আছে এখন উপরে? দেখেন তো উপরে কি আছে? আর এই যে 2 + 2 আছে, তার মানে কি আছে? এখানে 4 আছে, ডিভাইড বাই কত? 2 - x², এখানে যে 2 মাইনাস হচ্ছে যে কি x², এটা আছে, ঠিক আছে। এবার এটার নিচে এই অংশটুকু আসলো না, এটা নিচে অংশটুকু আসলো না, তো আমরা যদি এটাকে গুণ করে উল্টাই দিতে চাই, তাহলে কি হবে? এই যে 2 - x² উপরে চলে যাবেন, এবার এই যে 2 - x² উপরে চলে গেল, আর এই যে x² আর x² দুইটা আছে, তার মানে কি হবে? 2x², তার মানে এটা নিচে চলে আসলো। তবে আপনি আরেকটা লাইন বাড়াতে পারতেন, বাট আমার অত বেশি বাড়াতে হবে না এখানে, যেহেতু আমার এখানে এই অংশটুকুর কাজ করে ফেলেছি, অর্থাৎ উপরে 2 আছে, তার মানে কত? 4 থাকলো, আর নিচে 2 - x²। তবে এই জায়গাতে আবার নিচে এই অংশটুকু করার দরকার ছিল, তো আমার কথা হলো যে কি, আমি যদি গুণ চিহ্ন বসিয়ে দিই, তাহলে নিচের মানটা জাস্ট উপরে চলে যাবে, আর উপরে যে মানটা হলো সেটা নিচে চলে আসছে, 2 - x², 2 - x² কাটাকাটি চলে গেল, তাহলে কি থাকলো এখানে? 4 / 2x², 2x², 2 × 2, 2 2 কত? 4, তার মানে 2 / x²। এটার আনসার হলো 2 / x², এটাই হয়ে গেল আনসার। এতগুলো পরিশ্রম করার পরে মাত্র এত ছোট্ট একটা জিনিস পাইলাম, বাবারে বাপ! তাহলে খুবই সোজা ছিল, আমি জাস্ট আরেকটু বুঝিয়ে দিচ্ছি আমার সকল ছাত্রছাত্রীকে। দেখেন, তাহলে আমার কাছে দিয়েছিল তারা f(x) এর মান, তাহলে আমার কাছে চেয়েছে তারা কি? f(1/x² + 1), f(1/x² এর মান বের করো, -1 এর মান বের করো। তাহলে 1/x² এর তো মান নাই আমার কাছে, ওই কারণে আমরা কি করলাম? f(1/x² এর মান আগে আমরা বের করে ফেললাম। তাহলে যেহেতু আমার কাছে f(1/x² এর মান আছে, তাই আমরা এখন এই মানটা বের করে ফেলতে পারবো। তাহলে যে f(1/x² এর মান এখানে বসালাম, +1 ছিল, +1 বসেছে, f(1/x² এর মান বসালাম, -1 ছিল, -1 বসেছে, কেমন? তারপরে আমরা কি করলাম? এই জায়গাতে লসাগু করলাম, এই জায়গাতে লসাগু করলাম, কাটাকাটি করে অঙ্ক সমাধান ক্লিয়ার। কত সহজ মাই ডিয়ার স্টুডেন্ট, দেখেছেন? খুবই ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কেমন? আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে যে 16 নম্বর অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্ট, ওরে মারে মা, সুপার লেভেলের ইম্পর্টেন্ট। দেওয়া আছে কি? g(x) কি দেওয়া আছে একটু তুলে ফেলি আগে আমরা। দেওয়া আছে যে কি g(x) ইকুয়াল টু কি দেওয়া আছে দেখেন, g(x) ইকুয়াল টু 1 + x² + x⁴, 1 + x² প্লাস হচ্ছে যে x⁴, এটা একটা দেওয়া আছে, কেমন? ডিভাইডেড বাই হচ্ছে কত? x², ডিভাইডেড বাই কি? x²। এটা হচ্ছে আমার মেশিন, এটা হচ্ছে আমার মেশিন মানে ফাংশন। তাহলে g(x) ইকুয়াল টু 1 + x² প্লাস হচ্ছে x⁴ ডিভাইডেড বাই হচ্ছে কত? x², এটা মান দেওয়া আছে আমার কাছে। এখন আমাকে বলেছে যে কি দেখাও যে g(1/x²), দেখাতে বলেছে কি এই যে g(1/x²), g(1/x² ইকুয়াল টু
জি অফ এক্স স্কোয়ার, জি অফ এক্স স্কোয়ার। অর্থাৎ বিষয়টা আসলে কি, জি অফ 1/x স্কোয়ার আমাকে এখন এই জায়গাতে মান একটা বের করতে হবে। ধরেন যে এক্স, জি অফ এক্স এর মান তো দেওয়া আছে, তাহলে জি অফ 1/x স্কোয়ারের আমি এখানে একটা মান বের করবো। বের করার পরে দেখলাম যে 4 পেলাম, ঠিক আছে, ধরেন আর কি। তাহলে জি অফ এক্স স্কোয়ার বসার পরও দেখা যাবে যে কি 4 পাওয়া যাবে। তখনই আমরা দেখাতে পারলাম যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেল, প্রুভড হয়ে গেল বা শুড দেখানো হলো। তারা আমাকে দেখাতে বলেছে যে কি, তাহলে আমাকে 14 নম্বর অঙ্কটাতে প্রথমত কি দিয়েছে, সরি 16 নম্বর অঙ্কটাতে কি দিয়েছে, জি অফ এক্স ইকুয়াল টু এটা, এই যে আমাকে জি অফ এক্স ইকুয়াল টু এটা দিয়ে দিয়েছে। তারপরে বলছে যে কি দেখাও যে জি অফ 1/x স্কোয়ার ইকুয়াল টু জি অফ এক্স স্কোয়ার। অর্থাৎ জি অফ 1/x স্কোয়ার মানে কি, জি অফ 1/x স্কোয়ারে তুমি একটা মান বের করো, যে মানটা পাবা সেই মানটার সাথে তুমি দেখবা যে কি জি অফ এক্স স্কোয়ার যখন দিবা, অর্থাৎ এই যে এক্স এর জায়গাতে এক্স স্কোয়ার যখন দিবা তখন সেম মানটাই পাবা। তাহলে এখন আমরা জি অফ 1/x স্কোয়ার, তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইড করবো, লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে কি আছে, জি অফ 1/x স্কোয়ার, এই যে জি অফ 1/x স্কোয়ার কেমন থাকলো। তাহলে এখানে থাকলো 1 প্লাস এক্সের জায়গাতে এখন কি বসবে 1/x স্কোয়ার, তাহলে 1/x স্কোয়ার, বাট তার উপরে আবার কি আছে হোল স্কোয়ার। যেহেতু এটা এক্স স্কোয়ার, এক্সের মানটাই হচ্ছে 1/x স্কোয়ার, তাহলে যে 1/x স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, তারপরে যেখানে প্লাস থেকে গেল। এবার এক্স এর মান আবারও বসান 1/x স্কোয়ার, তাহলে যেখানে 1/x স্কোয়ার তার উপরে আবার কত বসবে 4 বসে গেল। এবার এক্স এর মান আবারও কি বসবে 1/x স্কোয়ার, তার উপরে আবার কি বসবে স্কোয়ার বসে যাবে। এই তো কথা। এখন দেখেন তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে ঘটনা কি ঘটছে, জাস্ট লসাগু টানলে উত্তর শেষ। এই যেখানে থাকছে 1 প্লাস 1 উপর স্কোয়ার মানে কত 1, ওকে। এবার এক্স এর উপর স্কোয়ার তার উপর আবার হোল স্কোয়ার, তার মানে দুজনে কত হবে 4, অর্থাৎ এক্স টু দি পাওয়ার কত 4, অর্থাৎ যে পাওয়ারে কি হবে গুণ হবে, পাওয়ারে পারে গুণ হবে। তাহলে এটা একটা পাওয়ার, এটা একটা পাওয়ার, পাওয়ারে পারে সবসময় গুণ হবে, তাহলে দুজনে কত হবে 4। তাহলে এই জায়গাতে কি ছিল প্লাস, ছিল প্লাস বসে গেল। এবার দেখেন 1 উপরে কি আছে 4, তার মানে এটা অবশ্যই কি হবে 1ই থাকবে। এবার এক্স স্কোয়ারের উপরে কি আছে 4 আছে, তাহলে যে 2 এর সাথে আবার 4 গুণ করেন, এটাও পাওয়ার এটাও পাওয়ার, 4 দুগুণে কত হবে 8, অর্থাৎ এই যে এক্স টু দি পাওয়ার কত 8 কেমন। এরপরে দেখেন 1/, তাহলে যে এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার আছে, তাহলে 1 উপর স্কোয়ার মানে 1ই থেকে গেল, আর এক্স এর উপর হোল স্কোয়ার এটা একটা পাওয়ার এটা একটা পাওয়ার, তার মানে এই যে এক্স এর উপরে দুজনে কত হবে আবারও 4ই হবে। কথা ক্লিয়ার? বাস। তাহলে আমরা এখন এটাকে খেয়াল করলে দেখতে পাবো এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা ভগ্নাংশ আছে, এখানে একটা ভগ্নাংশ আছে। তার মানে কি, যদি ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে পুরোটাকে একটাই ভগ্নাংশ বানাতে হবে। যদি কোনো জায়গাতে একটা ভগ্নাংশ থাকে একটা সংখ্যা থাকে, একটু আগে যেমন অঙ্ক সমাধান করলেন, একটা ভগ্নাংশ একটা সংখ্যা আছে মানে কি দুইটাকে একটা ভগ্নাংশ বানাতে হবে। এখানে একটা ভগ্নাংশ দুইটা ভগ্নাংশ আছে আর একটা সংখ্যা আছে, তার মানে সবগুলোকে একটা ভগ্নাংশ বানাতে হবে। আর এটাতে আলাদা একটা ভগ্নাংশ বসে আছে, এটা নিয়ে আমাদের টেনশন নাই। এখন আমরা এর পরেরটাতে চলে যাই, মানে পরের অংশটুকুতে। তাহলে আমরা এখন এই জায়গাতে লসাগু টানবো, লসাগুটাকে এখানে টেনে দেবো, এখানে টেনে দিই একটু নাকি, তাহলে সুবিধা হবে আপনাদের না। তাহলে এই যে দেখেন লসাগু মানে কি, এখন 1 এর নিচে তো 1ই আছে, এটা আসবে না, x টু দি পাওয়ার 4 আর এখানে আছে x টু দি পাওয়ার 8, তাহলে পাওয়ার যেটা সর্বোচ্চ সেটা লসাগু হবে, তাহলে x টু দি পাওয়ার 8 হয়ে গেল লসাগু। খেয়াল করে দেখেন এখানে এই দাগ দিলাম কেন, এই দাগ আর নিচের দাগ যে মিলে যাচ্ছে দেওয়ার দরকার নাই, তাহলে আমরা এই হলুদ কালারের দাগটা দিই। এই যে দেখেন আমরা লসাগু করছি, লসাগুর ক্ষেত্রে এই জায়গাতে আমরা লসাগু পেলাম কত, এই যে x টু দি পাওয়ার 8 লসাগু পেলাম, ঠিক আছে। x টু দি পাওয়ার 8 এর সাথে 1 এর সরাসরি গুণ, তার মানে কি হবে এটা x টু দি পাওয়ার 8 হবে, ঠিক আছে। প্লাস আছে, প্লাস বসে গেল। x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ, তার মানে x টু দি পাওয়ার 4 থাকবে। ওই x টু দি পাওয়ার 4 কে 1 দ্বারা গুণ করলে কি থাকবে, x টু দি পাওয়ার 4 থাকবে। প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 8 দ্বারা ভাগ করলে 1 থাকে, 1 এর সাথে 1 গুণ করলে কত থাকে, ওই 1 থেকে যায়। আর নিচে কি থেকে গেল 1/, এই যে 1/, x টু দি পাওয়ার 4 থেকে গেল। তার মানে এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে x টু দি পাওয়ার 8, এই যে আমরা এভাবে লিখতে পারি যে x টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 1 নিচে হচ্ছে x টু দি পাওয়ার 8, এই যে নিচে হচ্ছে কি x টু দি পাওয়ার 8 থাকলো। আর যেহেতু এই পুরোটা নিচে এটা ভাগ অবস্থাতে আছে, ভাগ থাকলে আমরা কি করব একটু আগে বললাম গুণ করে দেব। গুণ করলে কি হবে x টু দি পাওয়ার 4 উপরে চলে যাবে, তাহলে যে x টু দি পাওয়ার 4 উপরে চলে গেল, আর উপরে আছে 1, এটা নিচে চলে আসবে। একটু খেয়াল করে দেখেন x টু দি পাওয়ার 4 আছে আর এখানে x টু দি পাওয়ার 8 আছে, তার মানে অবশ্যই এখান থেকে 4টা কমে যাবে, এইখানে x টু দি পাওয়ার
8 আছে, x⁴ আছে, তার মানে এটার এটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে তো x⁴ আছে, এখানে x⁴ এটা কাটলো না কেন? দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, এটা সিঙ্গেল ভাবে নাই, এটা অনেকজনের সাথে যুক্ত অবস্থাতে আছে, বাট এটা সিঙ্গেল ভাবে আছে, গুণ অবস্থাতে আছে। তার মানে এখান থেকে জাস্ট x⁴ নিচে থাকবে, অর্থাৎ এই যে x⁴ থাকলো, প্লাস হচ্ছে যে x⁴ প্লাস হচ্ছে যে 1, আর x⁴ আছে, কিন্তু এই যে x⁴ আর x⁴ ভাগ করে আমাদের পাওয়া যাবে x⁴। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান। এখন আমরা চলে যাব রাইট হ্যান্ড সাইডে মাই ডিয়ার স্টুডেন্ট। রাইট হ্যান্ড সাইডে কি আছে? জি অফ এক্স এর মানটা আগে দেখিনি আমরা। রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে এই যে জি অফ এক্স এর মান কি দেওয়া ছিল? জি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস x² প্লাস হচ্ছে যে কি x⁴ ডিভাইডেড বাই হচ্ছে কত x², এটা আছে। জি অফ এক্স এর মান এটা আছে। তাহলে এখন রাইট হ্যান্ড সাইডের মানটা আমরা বের করে ফেলতে পারবো। দেখেন এই যে, তাহলে অতএব কি রাইট হ্যান্ড সাইডে কি বলেছিল? এই যে জি অফ x²। তাহলে এখন আমরা কি করতে পারবো? রাইট হ্যান্ড সাইড সমান কি? এই যে জি অফ x², অর্থাৎ x এর জায়গাতে x² বসবে। তাহলে যে 1 প্লাস এই যে x এর জায়গাতে x² বসলো, তার উপরে আবার হোল স্কয়ার ছিল বসে গেল। তাহলে প্লাস আছে, প্লাস বসে গেল। এবার x এর জায়গাতে কি বসবে? x², তার উপরে 4 ছিল বসে গেল। x এর জায়গাতে কি বসবে? x², তার উপরে স্কয়ার ছিল বসে গেল। এখন দেখেন অঙ্ক সমাধান মিলে কিন্তু গেল। এই যে এখন 1 থাকলো, প্লাস x² 2 দুনে কত হবে 4, তাহলে যে x⁴ কত 4 হলো, প্লাস এই যে x এর উপর 4 দুনে কত হবে 8, তাহলে যে x⁴ কত হলো 8 হলো, আর নিচে x⁴ কত হবে 4। দেখেন লেফট হ্যান্ড সাইডেও কিন্তু আপনি এই যে মানটা পেয়েছিলেন, এই যে লেফট হ্যান্ড সাইডের মান পেয়েছিলেন না মাই ডিয়ার স্টুডেন্ট? এটা আপনি মান পেয়েছিলেন না? এই যে লেফট হ্যান্ড সাইডের এটা মান, এই যে x⁴ প্লাস হচ্ছে x⁴ প্লাস 1, এই যে x⁴ প্লাস x⁴ প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই x⁴, একই কথা। তাহলে ঠিক দেখেন রাইট হ্যান্ড সাইডও ঠিক সেম মানটা আপনি পেয়েছেন। কেমন? তাহলে এই মান আর এই মান কি হয়ে গেল? সমান হয়ে গেল। তার মানে শুড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড দেখানো হয়ে গেল। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল 15 নম্বর এবং 16 নম্বর অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্ট। এরপরে কয় নম্বর অঙ্ক আছে চলেন? আচ্ছা 15 নম্বর 16তে অলরেডি কি করে দিলাম, এটাকে সমাধান করে দিলাম, এটাকে আমরা অলরেডি সমাধান করে ফেলেছি। এরপর হচ্ছে যে 17 নম্বরের নিচের অন্যগুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এই অঙ্কগুলো খুবই সোজা মাই ডিয়ার স্টুডেন্ট। দেখেন অনেক ছাত্রছাত্রীর কিন্তু আসলে কি ডোমেন এবং রেঞ্জ নিয়ে ঝামেলা থাকে। আপনাদের ম্যাথমেটিক্সের এই যে 2.2 এর যে 17 নম্বরের অঙ্কগুলো দেওয়া আছে না, এখানে আপনার কি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলেছে, অন্যগুলো দেওয়া আছে ডোমেন এবং রেঞ্জ। তাহলে আমার এখানে ক নম্বর অঙ্ক কি দেওয়া আছে? দেখেন ক নম্বর অঙ্কতে দেওয়া আছে কি r ইকুয়াল টু কি দেওয়া আছে 2 এবং 1, এটা একটা অন্যয় দেওয়া আছে, তারপরে 2 এবং 2 দেওয়া আছে, তারপরে 2 এবং 3 দেওয়া আছে। দেখেন প্রথমের মানটাকে x, দ্বিতীয় মানটাকে y, এটা হচ্ছে x এর মান, এটা y এর মান, একই রকম ভাবে x এর মান, এটা y এর মান। x এর মানগুলোকে ডোমেন, আমরা এখানে লিখে দেবো যে x এর মানগুলোকে ডোমেন এবং y এর মানগুলোকে রেঞ্জ বলা হয়, এখানে লিখে দেবেন আগে। তাহলে এখন আপনি বলে দেবেন যে ডোমেন, আগে ওই কথাটা লিখবেন কিন্তু, ঠিক আছে? এখন আপনি বলে দেবেন যে ডোমেন। তাহলে ডোমেন কি আছে? 2 2 2, তিনটা একই রকম আছে, তাহলে মাস্ট আপনি একটাই লিখবেন, কিন্তু ডোমেন লেখার ক্ষেত্রে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। রেঞ্জ একই রকম, রেঞ্জ ওয়াই এর মানগুলোকে রেঞ্জ বলা হয়। 1 আছে, 2 আছে, 3 আছে, তার মানে এখানে বসবে 1 2 3। আলাদা আলাদা সংখ্যা ছিল তো, তাই আলাদা আলাদাভাবে আপনাকে লিখতে হবে। যদি একই সংখ্যা 1,00,000 চলে আসে, জাস্ট একটাই আনসার। তাহলে খ নম্বর অঙ্কতে কি বলেছে? যে -2 -4 মাইনাস, তাহলে এখান থেকে ডোমেন কি হবে? -2 -1 0 1 2, সবগুলো কিন্তু ডোমেন। রেঞ্জ -4 -1 0 1 4, এর সবগুলো কিন্তু রেঞ্জ। এগুলো খুবই সহজ অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্ট। অর্থাৎ এক্স এর মানগুলোকে ডোমেন বলা হয় আর ওয়াই এর মানগুলোকে রেঞ্জ বলা হয়। খেলা খাতাম। বাট এই অধ্যায়ের একটু আগে যেমন আমি আপনাদেরকে কি করে দিলাম, এই 17 নম্বর ছিল না এটাও? হ্যাঁ 17 ছিল, এবার 18। একটু আগে আমি আপনাদেরকে যেটা অঙ্ক সমাধান করালাম, ওই যে কত নাম্বার ছিল জানি না, এই যে একটু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের অঙ্ক দুইটা প্রমাণ করলাম না আমরা, দুইটা। ওই দুটো অঙ্ক যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি এখন বিভিন্ন সৃজনশীল প্রশ্ন যদি বিশ্লেষণ করে দেখেন, এই 18 নম্বরের অঙ্কগুলো আপনার কাছে মোস্ট 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 ইম্পর্ট্যান্ট। এখানেও কিন্তু ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলেছে, বাট আপনাকে একটা সমীকরণ দিয়েছে। তারা সমীকরণ যদি দিয়ে দেয়, তারপরে যদি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলে, এটা কিন্তু একটু হালকা কি মানে আপনাকে মাথাটা নাড়াবে, কিন্তু চিন্তা করার কিচ্ছু নেই। কেন? দেলোয়ার স্যার আছে।
মাই ডিয়ার স্টুডেন্ট, যদি কখনো কোনো ফাংশনের মধ্যে সমীকরণ থাকে এবং ডোমেন এবং রেঞ্জ নির্ধারণ করতে হয়, কিভাবে আপনাকে বের করতে হবে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, পাঠ্য বইয়ের আপনাদের গণিতের 18 নম্বরের ক এবং খ সুপার লেভেলের ইম্পর্টেন্ট। দেখেন আপনাকে কি দিয়ে দিয়েছে, এই যে এটুকু পড়ার দরকার নেই, এক্স বিলংস টু এ, এই যে দেখেন এক্স বিলংস টু এ, তারপরে ওয়াই বিলংস টু এ, অর্থাৎ কি এক্স এর মানগুলো এর মধ্যে আছে, ওয়াই এর মানগুলো এর মধ্যে আছে, হ্যাঁ, এবং একটা সমীকরণ দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত 1, এটা দেওয়া আছে। আবার এ এর একটা মান দেওয়া আছে, তাহলে যে এ ইকুয়াল টু হচ্ছে কত -2 -1 0 1 2, এ মানটুকু দেওয়া আছে আপনার কাছে। তাহলে দেখেন আপনাকে বলেছে এক্স বিলংস টু এ, এক্স এর মানগুলো এ এর মধ্যে আছে, তাহলে দেখেন এই যে এ এর মান কিন্তু এখানে -2 -1 0 1 2, তাহলে এখন এ কে বলে এই বলো তো তুমি এক্স এর মান কোনগুলো, আমার মধ্যে আছে কিন্তু কোন মানটা সেটা তো আমি বলতে পারবো না ভাই, আমি তো বলতে পারবো না। ওয়াই বিলংস টু এ, ওয়াই এর মানগুলো এ এর মধ্যে আছে, এই বলো তো কোনটা 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 হচ্ছে ওয়াই এর মান বলো তো, আমি বলতে পারবো না তো ভাই, আমার মধ্যে আছে তুমি বের করো। সে বলে দিল না, তখন কি করতে হবে জানেন, সমীকরণের সাহায্য নিতে হবে, যে সমীকরণ বাবা আসো, সমীকরণ বাবা আসো, এইখানে এক্স এর মানগুলো এর মধ্যে আছে, ওয়াই এর মানগুলো এর মধ্যে আছে, তাহলে একে আমরা বললাম কিন্তু সে এক্স এর মান আর ওয়াই এর মান বের করে দিল না। সমীকরণ বলছে এত টেনশন কি স্যার, আমি আছেন मैं हूं ना। তাহলে এখন আমাকে লিখতে হবে যে প্রদত্ত সমীকরণ, আমাকে লিখতে হবে যে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ কি আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1, দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট এটা হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণ। কিন্তু 1 কীরকম হলো, পৃথিবীতে তো এরকম 1 নাই। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এখান থেকে সব সময় আপনি ওয়াই এর মান বের করে নেবেন, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু কী হবে 1, এখানে প্লাস এক্স আছে -x হয়ে যাবে। স্যার এক্স এর মানগুলো বের করলে হবে না, অবশ্যই হবে, কিন্তু ওয়াই বের করাটা সুবিধাজনক, ওয়াই বের করা সবসময় কি সুবিধাজনক, এবং ছোটোকাল থেকে ওয়াই এর মান বের করাটাই আমরা শিখি তাই না। তাহলে যে ওয়াই ইকুয়াল টু 1 - x, তাহলে এখন এই যে এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দেবেন। এখন আপনি বলবেন যে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি, এখানে লিখে দেবেন এই কথাটা, এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি। এখন আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের ইয়াতে অঙ্কটাতে। ওকে আসলাম, কিরে আমি তো বুঝলাম না, কারণ আমি তো সোজা করে মানে একে নিতে চাচ্ছিলাম। হ্যাঁ এই যেটা আর কি, এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান কি করবো আমরা নির্ণয় করব। আমি এটাকেই দিই 1 2 3 4 দিলাম আর কি 5 6টা ঘর, ওকে দিয়ে রাখি সমস্যা নেই। এখন এই যে এক্স এর ভিন্ন ভিন্ন মান নিব, আমি একটু অন্য কালার দিই এখানে, তাহলে চোখে ফুটবে, দেখতে ভালো লাগবে। এক্স এর মান নিব, ওয়াই এর মান আমি পাবো। দেখেন এক্স এর মানও এর মধ্যে আছে, ওয়াই এর মানও এর মধ্যে আছে, কিন্তু এই আমাকে বলে দিল না যে কোনটা এক্স এর মান কোনটা ওয়াই এর মান। আমরা এখন সমীকরণের সাহায্য নিচ্ছি। এই যে দেখেন এই যে এক্স এর মানও কি আছে এর মধ্যে আছে, ওয়াই এর মানও এর মধ্যে আছে, তাহলে এখন ওইখানে কি কি মান আছে দেখেন তো, এখানে কি কি মান আছে -2 -1 0 1 2, এই যে -2 -1 0 1 2 এই মানটুকু আছে। তাহলে এখন এই যে এক্স এর মান আপনি এই জায়গাতে বসাই দেন -2, এই জায়গাতে যদি আপনি -2 বসান তাহলে যে 1 - 2 তার মানে মাইনাস মাইনাসে +2 হয়ে যাবে না, তাহলে 1 + 2 মানে কত হয়ে যাবে এটা 3। অর্থাৎ এই জায়গাতে যদি এক্স এর মানটা আপনি বসান তাহলে আপনার মান কত পাওয়া যাবে 3 পাওয়া যাবে। এবার -1 বসাবো আমরা, এখানে এক্স এর মান -1 বসাবো, -1 যদি আপনি এখানে বসান তাহলে 1 মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে, তার মানে এটা কত পাওয়া যাবে 2 পাওয়া যাবে। এবার এক্স এর মান 0 বসান, এখানে 0 1 - 0 তার মানে কত থাকবে 1 থাকবে। এবার 1 বসান, এখানে 1 - 1 মানে কত হবে 0। এবার এক্স এর মান 2 বসান, তাহলে 1 - 2 মানে কত -1। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট দিচ্ছিল না তো, আমরা ওয়াই এর মানগুলো জোর করে বের করলাম, জোর করে বের করলাম। এবার বের করার পরে আপনি জাস্ট চেক করবেন যে কোন মানটা এর মধ্যে নাই, এই যে মানগুলো যেগুলো বের করেছেন কোন মানটা নাই। আপনি খেয়াল করে দেখেন এখানে এই যে 3 মানটা কিন্তু এখানের মধ্যে নাই, তারপরে 2 মান আছে কি আছে, 1 মান আছে, 0 আছে, -1 আছে। তাহলে আমাকে জাস্ট এখানে লিখতে হবে যে কি 3 not belongs to A,
অর্থাৎ 3 কিন্তু এই যে ওয়াই এর মান আপনি বের করেছেন ঠিক আছে, কিন্তু আপনি বলছেন যে 3 নট বিলংস টু এ, অর্থাৎ 3 মানটা এ এর মধ্যে নাই, 3 মানটা এর মধ্যে নাই। তার মানে এ পুরো বংশ কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, এ পুরো বংশ বাদ হয়ে যাবে, পুরো বংশ বাদ হয়ে যাবে। অতএব ডোমেন কি পাওয়া যাবে, এখন এক্স এর মানগুলো ডোমেন হয়ে যাবে, এখন এক্স এর মানগুলো ডোমেন হয়ে যাবে। এই যে এক্স এর মানগুলো এখন কি থাকলো, -1 0 1 2, এই যে -1 তারপরে 0 তারপরে হচ্ছে যে 1 2, এটা হলো ডোমেন। আর রেঞ্জ কি, এটা ডোমেন এবং রেঞ্জ নির্ধারণ করতে বললো আপনাকে, ধরেন তাহলে ডোমেন এবং রেঞ্জ, তাহলে রেঞ্জ এখন কি হবে 2 1 0 -1, তাহলে এখন এই যে 2 1 0 তারপরে -1। তাহলে যদি কখনো কোনো সমীকরণ দেওয়া থাকে কোনো একটা ডোমেন এবং রেঞ্জ নির্ধারণ করার অঙ্কতে, তাহলে আমাকে কি করতে হবে, আগে প্রথমত যে সমীকরণ দেওয়া থাকবে ওই সমীকরণ থেকে জাস্ট ওয়াই এর মানটা আমরা বের করে নেব, ওয়াই এর মানটা বের করে নেব, তারপরে বলবো যে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি। তারপর আমরা একটা ছক আঁকবো, এক্স এর মান ওয়াই এর মান, তাহলে যে এক্স এর মানগুলো এখানে ছিল, ওয়াই এর মানগুলো এখানে ছিল, তাহলে ওই যে এক্স এর মানগুলো আমরা এই কারণে নিয়ে ফেলেছি। তারপরে ওয়াই এর মানগুলো আমরা কিভাবে পেলাম, সমীকরণে এক্স এর মানগুলো বসে বসে আমি ওয়াই এর মানগুলো পেলাম। তারপর আমি দেখলাম যে কোন মানটা আসলেই নাই, যেমন 3 মানটা আসলেই কার মধ্যে নাই, এর মধ্যে নাই। আমি জাস্ট ওই কথাটা বলে দিয়েছি। তাহলে 3 মানটা যেহেতু নাই, তার মানে এটা পুরোটা নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না। কেন? কারণ বলছে যে কি এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, অর্থাৎ এক্স এর মানগুলো এর মধ্যে আছে, ওয়াই এর মানগুলো এর মধ্যে আছে। তাহলে এক্স এর মান যখন যেহেতু এক্স এর মানও এর মধ্যে আছে, ওয়াই এর মানও এর মধ্যে আছে, তার মানে দুটোকে কি হতে হবে, থাকতে হবে। তাহলে একটা যেহেতু নাই, আর এর জন্য থাকবে না, তাই বাকিগুলো হচ্ছে ডোমেন আর এগুলো হলো রেঞ্জ। উত্তর এভাবে সমাধান। ঠিক সেমভাবে খ নম্বর অঙ্ক আপনাদেরকে সমাধান করতে হবে। এটা অলরেডি সমাধান সমীকরণ দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু 2x, তার মানে আপনাকে আর লিখতে হবে না, ওয়াই ইকুয়াল টু ওয়াই এর মান বের করে দেওয়াই আছে। তাহলে কোনো বেল আছে এটা? তাহলে একটা অঙ্ক সমাধান করে দিলাম, ওইটুকু করে ফেলবেন। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখেন কতক্ষণ ধরে আপনাদের জন্য এটার সমাধান চলছে, তাই না? এরপরে আমাদের কি হবে, সৃজনশীল সমাধান হবে ইনশাল্লাহ, চিন্তা করিয়েন না। মারে মা, আমি ক্লান্ত হয়ে গেছি মাই ডিয়ার স্টুডেন্ট। জানি না কতক্ষণ হয়ে গেছে, মনে হয় 1 ঘন্টা হবে, 1 ঘন্টা প্লাসই হবে। তো আমাদের utmeducation.com ওখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনাদের বিভিন্ন ধরনের কোনো প্রশ্ন উত্তর থাকলেও আপনারা বলতে পারবেন, সমাধানও হবে। হ্যাঁ, তো অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা শেষ পর্যন্ত ছিলেন তারা কমেন্ট করবেন একটা করে যে স্যার আমি শেষ পর্যন্ত ছিলাম। আল্লাহ হাফেজ।